গল্পের নাম সুগন্ধি ফুল কলমে জান্নাত সুলতানা। গল্পের শেষ পর্ব। আবরাজ ৮টার দিকে রেডি হয়ে বেরিয়ে গেল। ফিজা বিছানায় শুয়ে, তখনও শরীর দুর্বল, উঠতে ইচ্ছে করে না। তবে অফিস যাওয়ার জন্য যে আবরাজ বলে গেল সেটাও বা অমান্য কিভাবে করবে? তাছাড়া তার যোগ্যতা আছে, লেখাপড়া করিয়েছে মা অনেক কষ্ট করে। তাহলে সে কেন বসে বসে খাবে? বিছানা ছাড়তে বেশ কষ্ট হল, শরীর জুড়ে ব্যথায় টনটনি ওঠে। তবুও শাওয়ার নিয়ে রেডি হয়ে নিল। নিচে এসে নাশতার টেবিলে আবরাজের দেখা পেল। সাথে মিলন খান, মিষ্টি, ইলা বেগম, সাব্বির, কিছু নিয়ে তাদের মধ্যে পুরোদমে আলোচনা চলছে। ফিজার কথার টোন শুনে একটু দেরি হল না, সবাইকে নিয়ে আলোচনায় মেতেছে। মনটা বেশ ফুরফুরে হল। মিলন খান ওকেও কিছু বিষয় জানাল। শুধুমাত্র তো অনুষ্ঠান খান বাড়িতেই করতে যাচ্ছে তিনি। ফিজা এমনিতেই কিছু বলল না, তবে নিজের বাবা রেখে যাওয়া আর মায়ের সাধ্য অনুযায়ী যা পারে তিনি করবেন এমন ইঙ্গিত দিল। মিলন খান বুঝলেন, মেনে নিলেন। মহিতা বেগমের সাথে কথা হয়েছে, ব্যাস এখন শুধু বউ নিয়ে আসতে পারলেই হয়। এর মধ্যে ফিজা নাশতা প্রায় খাওয়া শেষ। তখনই মিলন খান হঠাৎ জিজ্ঞেস করলেন, তুমি কি বাড়িতে যাবে? না তো বাবা, আমি অফিস যাচ্ছি। বাট হোয়াই? মিলন খান ভ্রু জোড়া টানটান করে বলে উঠল। চশমার ওপর দিয়ে ভ্রু জোড়া কপালে উঠে গেল। ফিজা আবরাজের দিকে এক পলক দেখল। পুরুষটা মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে, দিন দুনিয়া যেন ভুলে গিয়েছে সে। ফিজা সেদিকে থেকে দৃষ্টি সরিয়ে মাথা দুলিয়ে বলল, বাড়িতে বসে থেকে কি লাভ? অফিস গেলে তো একটু সাহায্য করা যাবে আপনাদের। আমরা মরে যাইনি, বাড়িতে থাকো, রেস্ট করো। কিছুদিন আগেই না কত বড় অ্যাক্সিডেন্ট হলো, মেয়েটার ওপর দিয়ে কি ভয়াবহ ঝড় বয়ে গেল। এখন আবার অফিস করবে? তাছাড়া এটার প্রয়োজন নেই। এখন তারা ৩ বাপ বেটা রয়েছে, পুত্রবধূকে দিয়ে কাজ করাতে তিনি নারাজ। ইলা বেগম ও চায় না ফিজা অফিস করুক। যদি প্রয়োজন পড়ে অবশ্যই করবে, তবে এখন আর না। সবার অমত। আবরাজ কিছুই বলল না এখানে। নাশতা শেষ হতে পা চালিয়ে স্থান ত্যাগ করল। ফিজা পুরুষটার যাওয়ার পথে অপলক তাকিয়ে রইল। মেহরিনের অসুস্থতা জানার পর আব্রাহাম আর একটু ও জোরাজুরি করেনি। এটা ভাবলেই দেহ মন পুলকিত হচ্ছে মেহরিন নামের ভাগ্যবতী রমণীর। সত্যি সে ভাগ্যবতী। হয়তো অত কিছু ভাবছে না, কিছু নিয়ে ঘাটাঘাটি করছে না। যা সে দেখেছে সেটাই গলাধকরণ করছে। এ যেন এক বিচিত্র দৃশ্য। এমন সাধাসিধে মানুষ কতটা ভালোবাসা পায় জানা নেই, তবে যা পায় তা কল্পনার বাইরে থাকে। সেটা এতটাই বিস্ময়কর হতে পারে, হয় জীবন বদলে দেয়, না হয় জীবন বদলা নেয়। এখানে দুটো হতে পারে জীবনে চলার পথে। মেহরিনের ভবিষ্যৎ জীবন কি হবে সেটা ভাবে না মেয়েটা। আব্রাহাম যখন চলে গেল তখন মেহরিনকে বলে গেল, আজকে রেখে গেলাম, এটাই লাস্ট। এরপর একা একা মায়ের কাছে থাকার কথা ভুলেও মাথায় এনো না মেহুরানী। এ যেন ওয়ার্নিং। কণ্ঠে অধিকারবোধ। মেহরিনের নাজুক নরম মন গলে পানি। কিছু ভাবে না। নেগেটিভ কিছু ভাবতে ও ভালো লাগে না। হোক না হচ্ছে যখন সবকিছু পজিটিভ। খেয়ে মাত্র ঘুমিয়েছিল ফিজা। বিয়ের শপিং করা নিয়ে ঝামেলা নেই। আব্রাহাম বাইরে থেকে বউয়ের জন্য সব আনিয়েছে, আর আবরাজ বাড়ির সবার জন্য সেদিন আসার সময় শপিং করে এনেছে। মিষ্টিকে নিয়ে আজ সব প্যাকিং আনবক্সিং করেছে। এরপর দুপুরে খাবার খেয়ে শুয়েছে একটু আগে। চোখ লেগেই এসছিল, তখন ফোনটা বেজে উঠল। ফিজা বড্ড বিরক্ত হল। ভ্রু জোড়া কুঁচকে ফোন রিসিভ করল। অচেনা বিদেশি নাম্বার দেখে বিরক্ত চলে গেল। যখন ওপ্রান্তের ব্যক্তি কথা বলতে শুরু করল, ফিজার মুখ শুকিয়ে এলো। ফ্যাকাশে দেখালো সুশ্রী সুদর্শনা চেহারা। ঠোঁট দুটো তিরতির করে কাঁপতে লাগল। ফোন ঠায় কানে চেপে ধরে চুপ করে রইল। কিন্তু ফোন ততক্ষণে কেটে গিয়েছে। সেদিকে মেয়েটার খেয়াল নেই। যখন হুঁশ এলো, ফোন হাত থেকে আলগোছে নিচে পড়ে গেল। ফ্লোরে হাঁটু গেড়ে বসল। হাঁটুর ভাঁজে মুখ গুজে একসময় ডুকরে কেঁদে ফেলল মেয়েটা। নিঃশব্দ সেই কান্না, কোনো আওয়াজ নেই। বুক ফাটা আর্তনাদ যেন। হৃদয় ভাঙার শব্দ যে শুনতে পাওয়া যায় না।
বিশ্বাস ভেঙে যাওয়ার শব্দ যে শুনতে পাওয়া যায় না। তবুও তার হৃদয় শান্ত হতে পারল না। কাঁদতে কাঁদতে পিপাসা পেল। ঠোঁট শুকিয়ে আসে। ঘণ্টাখানেক সময় অতিবাহিত হওয়ার পর সে চোখের জল মুছে নিল। এরপর ফোনটা হাতে নিয়ে খুব দ্রুত হাতে কিছু খুঁজতে শুরু করল। ইনস্টাগ্রাম অ্যাপে হন্যে হয়ে কিছু খুঁজে খুঁজে হয়রান হল। জুনায়েদ কবির অ্যাকাউন্টটা অনেক খোঁজাখুঁজি করে পেল। গত ১৩ দিনে কোনো পোস্ট স্টোরি আসেনি এই আইডি থেকে। শেষ ঘুরতে গিয়ে যে পিকচার আপলোড করেছে এসবই। ফিজার কপালে ঘাম জমতে শুরু করে। সব মিথ্যা হোক। মনপ্রাণ দিয়ে চাইল, হায় মানুষ যা চায় তাই যদি হতো তাহলে এর চেয়ে ভালো আর কি বা হতো। ফিজা তৃণাচ্ছন্ন জি নামের অ্যাকাউন্টটাও খুব সহজে পেল। বেশ কিছু পোস্টে জুনায়েদ তৃণাকে মেনশন করে রেখেছে। সেখানে গিয়ে বিগত ১৫ দিনে তৃণার কোনো আপডেট পেল না। সে তপ্ত শ্বাস ফেলল। সে যা কখনো কল্পনাও করেনি তাই হয়েছে। কিন্তু কেন হলো এমন? সে তো এমন চায়নি। মানুষ যা ভাবে তা কখনোই হয় না। আর যা কখনোই কল্পনাও করে না, সেটাই হয়। ফিজা ফোনটা রেখে গায়ের ওড়না ঠিক করে জড়িয়ে নিল। তখন বিকেল। চুলগুলো হাতে খোপা বেঁধে পানির গ্লাসটা হাতে তুলে নিল। ভকভক করে পানি খেল। পুরো গ্লাস খালি করে তবেই ক্ষান্ত হল মেয়েটা। আয়নার দিকে নিজের বিধ্বস্ত বিবরণ মলিন চেহারার দিকে তাকিয়ে আটকে উঠল। ভেতর থেকে কেউ যেন বলে উঠল, তোর ভালোবাসায় ভুল ছিল না, কিন্তু যাকে ভালোবেসেছিস সেই মানুষটা ভুল। ফিজা এই কথায় সহমত। আপনি আমার বিশ্বাস ভেঙেছেন বলে আমার একটুও কষ্ট হচ্ছে না। আমার আফসোস হচ্ছে এটা ভেবে যে আমি আপনার মতো কাউকে ভালোবেসেছি, বিশ্বাস করেছি। ফিজার চোখ দিয়ে তখন জল গড়িয়ে পড়ে না। চোখে মুখে মেয়েটার এক আক্রোশ, ঘৃণা। এ দৃষ্টির সঙ্গে পরিচিত হলে আবরাজ খান নিশ্চয়ই দুঃখে মরবে পুরো জিন্দেগি। এটা চায় না ফিজা। ভালোবাসার মানুষটার জন্য নিজের চোখে ঘৃণা কয়জন আনতে পারে? উহু পারে না। ফিজা পারল। তবে চাইল না এত সহজ মানুষটার শাস্তি হয়। কঠিন ভয়ঙ্কর শাস্তি এই মানুষটার প্রাপ্য। অন্ধকার কক্ষে প্রবেশ করে আবরাজের ভ্রু জোড়া কুঁচকে আসে। ঠোঁট কামড়ে ধরে ভাবে, বউ কোথায়? রাত অনেক হয়েছে, প্রায় ১০টা। নিচে সবাই খাবার খেয়ে বসে আছে। বউ সেখানে নেই, খেতে যায়নি। তাহলে কোথায় আছে? আবরাজ গম্ভীর স্বরে ডেকে উঠল, সুগন্ধি ফুল, হোয়ার আর ইউ? প্লিজ কাম বেবি। দৃষ্টিতে পুরুষটা কেমন অস্থিরতা। কোনো সাড়াশব্দ নেই বউয়ের। এদিক ওদিক দৃষ্টি বুলিয়ে দেয়ালে সুইচ চেপে লাইট অন করল। তৎক্ষণাৎ নজরে এলো ভেতরের ছোট রুমের দরজা খোলা। আবরাজ কৌতূহলবশে কদম ফেলে সেদিকে। কালো সুজোড়ার খটখট শব্দ হয়। দরজায় দাঁড়িয়ে ভেতর ঘরে উকি মারতেই চোখ জোড়া শীতল হল। নিষ্প্রভ দৃষ্টে চেয়ে রইল শাড়ি পোড়ায় মনোযোগী বউয়ের উন্মুক্ত বাঁকানো কটিদেশ। ফর্সা চিকন আঙুল দিয়ে সেথায় গুজে দিচ্ছে শাড়ি। ভেতর থেকে এলোমেলো হতে আবরাজ খানের জন্য বউয়ের এতটুকু আবেদনময়ী রূপ যথেষ্ট ছিল। স্থির পা জোড়া চলমান হল। ভয়াবহ এক ইচ্ছেশক্তি মাথাচাড়া দিয়ে উঠল। চোখের অতলে সব সময়ের মতো গভীর ভালোবাসা প্রকাশ পেল। তবে শব্দে নয়। এই এক রমণী যার জন্য আবরাজ খান সবকিছু ছেড়ে দিল। কিন্তু তা কি কখনো জানবে এই রমণী? জানার চেষ্টা করবে? নাকি মস্ত এক প্রাচীরের আড়ালে থাকা সত্যি সে কখনোই জানতে পারবে না? আবরাজ ফিজার একদম নিকটে দাঁড়িয়ে আছে। ঘনিষ্ঠতা তাদের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে দিয়েছে। শাড়ির আঁচলে মেয়েটা কাঁধে তুলে নেয়। আয়নায় সুদর্শন পুরুষকে এক পলক দেখে নিল। কালো শার্টের হাতা ফোল্ড করে রাখা। গলায় তখনও টাই ঝুলছে। ইন করে রাখা শার্টটা এলোমেলো হয়েছে কোমরের দিকে। সম্পূর্ণ খোলার অপেক্ষা মাত্র। ফিজা আবরাজের দিকে তাকিয়ে থেকে সেফটিপিন হাতে নিল। আঁচলটা ঠিকঠাক করে সেথায় সেফটিপিন লাগাতে নিলেই আবরাজ ফিজার হাত চেপে ধরল। শীতল স্পর্শে একটু কাঁপন ছড়িয়ে পড়ে রমণীর সর্বাঙ্গে। আবরাজ মুখে কিছু বলা না। কিছু সময় আয়নায় বউয়ের দিকে দৃষ্টি স্থির রেখে সময় নিয়ে স্নো ভয়সে বলল, লাগিও না। এটা খোলার মতো ধৈর্য আমি পাই না সুগন্ধি ফুল। ফিজা আবরাজের থেকে হাতটা আচমকাই টান মেরে ছাড়িয়ে নিল। সেফটিপিন আবার আগের স্থানে রেখে শাড়ির স্ট্যান্ডটার দিকে তাকিয়ে বলল, আপনার শাড়ি ভালো লাগে।
তোমার লাগে। আপনার লাগে না। শাড়ি তোমার ভালো লাগে। আর আমার তোমাকে। আবরাজ ওর উদরে আলতো করে হাত ছুঁয়ে দেয়। শাড়ি ভেদ করে মেয়েটার উজ্জ্বল কোমরটা কি আকর্ষণীয় লাগছে। আবরাজ তার ব্যাখ্যা এই মুহূর্তে করতে পারছে না কিংবা করতে চাইছে না। একই তো। সোজাসুজি বললেই হলো। শাড়িটার রং প্যাস্টেল পিঙ্ক, যার মধ্যে হালকা সোনালি বা শিমারিং গ্লো আছে। বর্ডার ও ডিজাইনের সোনালি কাজ রয়েছে, যা দরুন শাড়িটার আরও এলিগ্যান্ট দেখাচ্ছে। নাকি এই রমণীর গায়ে গিয়ে শাড়িটা আরও চমৎকার সুন্দর হয়ে উঠেছে। চেহারা ও সাজসজ্জার সঙ্গে একদম মানানসই হয়েছে ফিজার। নরম, রোমান্টিক ধরনের একটা লুক মেয়েটার আবরাজকে খুব করে আকর্ষণ করছে। আবরাজকে এমন অপলক তাকিয়ে থাকতে দেখে ফিজা ঠোঁট বাঁকিয়ে হাসল। এরপর নিজে থেকে আবরাজের এক হাত নিজের কোমরে টেনে নিল, রাখল। চোখ দিয়ে যেন ইশারা করল কিছু। আবরাজ মেয়েটার কোমরে দুই হাত রাখা মাত্র ফিজা কোমর মৃদু দুলিয়ে পা সামনে বাড়াল। আবরাজ পেছনের দিকে যেতে লাগল। মেয়েটা তখন ও দোলে চলছে। দুলতে দুলতে একসময় মাস্টার বেডরুমটার মাঝে চলে এলো। আবরাজ নিজের বা হাতের আঙুলের ফাঁকে ফিজার আঙুলের ভাঁজে চেপে ধরল। রুমে ডিম লাইট জ্বলছে। লাইটের আলোয় ফিজার শাড়িটা চকচক করছে, যার ফলে মেয়েটার মুখ ও জ্বলজ্বল করে। আবরাজ বিছানার দিকে যেতে চৈতন্য ফিরে পেল ফিজা। আবরাজ ওকে তুলতুলে নরম গতিতে ধাক্কা দিয়ে ফেলতে সে আবরাজের টাইটা টেনে নিল, যার ফলে আবরাজ ব্যালেন্স ঠিক রাখতে পারে না। আবরাজ দুই হাতে ফিজার দুই পাশে রেখে হাতের ওপর ভর রেখে ফিজার ওপর ঝুঁকে রইল। চোখগুলো ফিজার চোখে স্থির দৃষ্টিতে চেয়ে। নিষ্প্রভ এই দৃষ্টিতে ফিজা বেশি সময় তাকিয়ে থাকার মতো সাহস করতে পারল না। দৃষ্টি নুয়ে মুখ অন্য পাশ করে নিতে আবরাজ নিজের মুখ এগিয়ে ফিজার কানের কাছে নিল ঠোঁট। উষ্ণ নিঃশ্বাস কানে ঘাড়ে আছড়ে পড়তে ফিজার শরীর জুড়ে শিহরণ বয়ে গেল। অস্থিরতা বেড়ে গেল। হৃৎপিণ্ডের অতিমাত্রায় ধুকপুক ধুকপুক শব্দ সে বিরক্ত হয়ে চোখ বন্ধ করে নিল। আবরাজ তৎক্ষণাৎ ফিসফিস স্বরে বলে উঠল, ইউ আর ভেরি চার্মিং, সুগন্ধি ফুল। এই জন্যই তো বারবার কাছে আসেন। নো ওয়ে, ইউ আর টোটালি রং। তাহলে কেন আসেন? আবরাজ এই প্রশ্নের জবাব দিল না। নিজের কাজে মগ্ন হয়ে পড়ল। অতিরিক্ত উন্মাদনায় ফিজা শুধু অনুভব করে গেল। আবরাজ খানের এক অদ্ভুত শীতল স্পর্শ তাকে কাবু করে নেয়। ভালোবাসার চাদরে যেন জড়িয়ে সে অনুভব করে। তবে মুখে কেন তা প্রকাশ করতে নারাজ এই পুরুষ। রাতের গভীরতা বাড়তেই থাকে। সেই সাথে গভীর হয় আবরাজের এক একটা স্পর্শ। যখন সে নিজের কার্যসিদ্ধি হাসিল করে বউকে বুকে চেপে ধরে শুয়ে পড়ে, তখন তার রাশভারী কণ্ঠস্বর হিমবাহের ন্যায় শীতল হয়ে আসে। বউয়ের দেহখানা নিজের সঙ্গে সযত্নে আগলে নিয়ে ললাটে আদুরে স্পর্শ দিয়ে বলে, ইউ নো হোয়াট, তোমার মধ্যে আমার সুখশান্তি বাসা বেঁধেছে। ব্যস্ততায় ভরা এই জীবনে তোমার কাছে এসে আমার সকল গ্লানি ক্লান্ত ঘুচে যায় সুগন্ধি ফুল। ফিজা চুপ করে শুনে। তার প্রচুর ঘুম পাচ্ছে। সে ঠোঁটের কোনায় হাসি ঝুলিয়ে তন্দ্রা মজে গেল। আবরাজ তপ্ত শ্বাস ফেলল বউয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে। এরপর হাতের বাঁধন দৃঢ় গভীর করে নিজেও চোখ বন্ধ করে নিল। ফিজাদের বাড়ির উঠোন বেশ জায়গা জুড়ে। সেখানেই বরের বাড়ি থেকে আসা অতিথিদের জন্য ডেকোরেশন করা হয়েছে। ব্যাকড্রপে ব্যবহৃত হয়েছে সাদা কাপড় ড্রেপিং স্টাইল, যা ভাঁজ করে আর্টিস্টিকভাবে সাজানো। সাদা ড্রেপের মাঝে মাঝে লাল গোলাপ ফুল জুড়ে দেওয়া হয়েছে। পেছনের ব্যাকড্রপে ঝুলছে ওয়াল মাউন্টেড ক্যান্ডেল স্টাইল লাইট। সোনালি রঙের এবং উজ্জ্বল আলো দিচ্ছে। ব্যাকড্রপের উপরের অংশে রয়েছে ঘনভাবে সাজানো সাদা কৃত্রিম ফুলের গার্ল্যান্ড। 3টি সিটিং চেয়ার। মাঝখানে একটি বড় সোফা যেখানে বসে আছে মেহরিন আব্রাহাম। পাশে 2টি আরামদায়ক হাতল চেয়ার, যেগুলোর মধ্যে বসে অনেকে বর বউয়ের সাথে নিজেদের ক্যামেরা বন্দী করছেন প্রতিচ্ছবি। পুরো পরিবেশকে উজ্জ্বল ও রাজকীয় করে তুলেছে। স্টেজের সামনের অংশে এবং পাশের টেবিল স্ট্যান্ডের উপর রাখা হয়েছে সাদা ও লাল ফুলের কৃত্রিম গুচ্ছ, যার ফলস্বরূপ ডেকোরেশন আরও প্রাণবন্ত, নজরকাড়া লাগছে। স্টেজের নিচে 2 কোণায় রাখা হয়েছে সবুজ গাছ পাতাসহ ফুলের অ্যারেঞ্জমেন্ট। স্টেজটি উঁচু প্ল্যাটফর্মে তৈরি, সাথে ফ্লোরে বিছানো কার্পেট। পাশে একটি এয়ার কন্ডিশনার রয়েছে পরিবেশ শীতল করতে তার ব্যবহার। ব্যাকগ্রাউন্ডের একটি অংশে রয়েছে পর্যাপ্ত পর্দা, যা সংমিশ্রণ ব্যবহার করে রাজকীয়, মার্জিত পরিবেশ তৈরি করছে। মফস্বলের দিকে এমন দারুণ দৃশ্য আশেপাশে ভিড় জমিয়েছে কিছু বাচ্চা পোলাপান।
গার্ডের জন্য তাদের ভেতরে আসায় অসম্ভব। আর এত সব নজরকাড়া ডেকোরেশন স্বয়ং আবরাজ খান নিজে থেকে এই ডেকোরেশনের ইনস্ট্রাকশন দিয়েছে। তার প্রতিটা কাজেই যেন মেহরিনের একজন বড় ভাইয়ের অভাবটা পূরণ করে দিয়েছে। বাড়ির প্রতিটা কোনায় কোনায় সৌন্দর্য ছুঁয়ে আছে। আবরাজ ফিজা যখন মেহরিনের পাশে এসে বসল, মেহরিন তখন অনেক বেশি আবেগী হয়ে পড়ল। আবরাজ মেহরিনের মাথায় হাত বুলিয়ে দিল আলতো করে। ফিজার পরনে একটি হালকা, নরম ও মসৃণ ধাঁচের বেজ রঙের শাড়ি। আবরাজ ও সেইম স্যুট পরা। আবরাজ বউ বাড়ি থেকে বেরিয়েছে পর এদিক ওদিক ঘুরে আর চোখে দেখে যাচ্ছে। মূলত ফিজা সকালেই নিজেদের বাড়িতে চলে এসছিল মেহরিনের ফোন পেয়ে। মেয়েটা একা, কোনো ভাই বোন নেই, একমাত্র বোন বলতে ফিজা। তাই সকালে বোকা শোকা মেহরিন কেঁদে গিয়ে বোনকে ফোন করে নিয়ে এসছে। মেহরিনের লেহেঙ্গা ধূসর ও বাদামির মাঝামাঝি, আব্রাহামের পাঞ্জাবি সাদা রঙের। বর কনে কি বড় ভাই না কি ছোট ভাই। অনেক অফিসের স্টাফ এবং ফ্রেন্ড সার্কেলে এটা নিয়ে বেশ গুঞ্জন তুলল। বিয়ে আগেই হয়েছে, শুধু ফর্মালিটি মাত্র এটা। ফটোশ্যুট শেষ হতে প্রায় রাত 9টার ঘর ছাড়িয়ে গেল। অতিথি বিদায় নিতে লাগলো ধীরে ধীরে। এক সময় বরের গাড়িও গন্তব্যের পথ অনুসরণ করল। গাড়িতে বসে বোকা শোকা মেহরিনের কান্না আরও জোরে পেল। যখন আব্রাহাম ওর লেহেঙ্গা আর ব্লাউজের ফাঁকে উন্মুক্ত উদরে হাত রাখল, মেয়েটার কান্নার সাথে সাথে স্টপ হয়ে গেল। আব্রাহাম বউকে নিজের দিকে টেনে নিয়ে স্নো ভয়েসে বলল, কাঁদো। অফ করলে কেন? ডোন্ট স্টপ, প্লিজ কাঁদো। মেহরিন অবাক চোখে ফ্যালফ্যাল করে তাকাতেই আব্রাহাম বাঁকা হাসল। বউয়ের ক্রন্দনরত মুখ তার নিজেকে এত সময় চোর ডাকাত মনে হচ্ছিল। এখন শান্তি লাগছে বেচারার। চোখ বন্ধ করে মেহরিনকে টেনে নিয়ে বুকে মাথা চেপে ধরে সিটা গা এলিয়ে দিয়ে বলল, ওকে, এখন না কেঁদে সব কান্না জমিয়ে রাখো। রাতে আবার কাঁদিও মেহুরানি। মেহরিন কান্না ভুলে গেল। তার মুখশ্রী জুড়ে লজ্জা এসে ছেয়ে গেল। আব্রাহামের পাঞ্জাবি খামচে ধরতে আব্রাহাম ফের বলে উঠল, প্লিজ ডোন্ট পোক মি নাও। কন্ট্রোল হারিয়ে কিছু করে ফেললে পরে কিন্তু দোষারোপ করতে পারবে না। মেহরিন একদম স্তব্ধ হয়ে গেল। নীরবতা তার এখন শ্রেয়। এই পুরুষ দিন কি দিন লাগামহীন, অসভ্য, নির্লজ্জ হচ্ছে। এই সত্যি সে ছাড়া বা জানবে। ফিজা মাকে কিছুতেই বোঝাতে পারল না। কেঁদে কেঁদে দুই মেয়ের জন্য হয়রান। নিশ্চয়ই মেহরিনের অন্য কোথাও বিয়ে হলে ফিজা এখন মায়ের কাছে থাকত। দুই বোনের বিয়ে এক বাড়িতে হয়েছে বলেই তো এখন দুজনকে একসাথে চলে যেতে হচ্ছে। অগত্যা ইলা বেগম ফিজাকে মুহিতা বেগমের কাছে রেখে যাওয়ার জন্য ঠিক করলেন। তবে আবরাজ খান, সে কি মানবে? ফিজা চিন্তায় অস্থির। নিশ্চয়ই আবরাজ কিছুতেই ফিজাকে রেখে যাবে না। ফিজা যখন আবরাজের দিকে তাকিয়ে সব ভাবছে, আবরাজ গাড়ি থেকে নেমে এসে ফিজার পাশে দাঁড়াল। মা এবং বাবার উদ্দেশ্যে বলল, রাত অনেক হয়েছে আব্বু, আম্মু যাও। আব্বু গাড়ি সাব্বির ড্রাইভ করবে। মিষ্টি ফাতিহার সাথে আছে। এই কথার অর্থ যেন একদম পরিষ্কার, সে তাদের সাথে যাবে না। ইলা বেগম মৃদু হাসলেন শুধু। মিলন খান শুকনো কাশি দিলেন। এরপর বেআইনের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। ফিজা লজ্জায় একটু পেয়েছিল বটে, তবে আবরাজ খান মানুষটা তার জন্য সব করতে পারবে। এটুকু ভরসা, বিশ্বাস সে এই পুরুষকে চোখ বন্ধ করে করতে পারবে। যদি পুরো পৃথিবী একদিকে থাকে আর ফিজা থাকে তার বিপরীতে, তবে এই পুরুষ তা ও নিজের অর্ধাঙ্গিনীর সাইড নিবে। এই শুধু মুখের কথা নয়, এর প্রমাণ আবরাজ খান নিজেই। আব্রাহাম এসছে পর আর রুমের বাইরে যাচ্ছে না। রুমেই গাপটি মেরে বসে আছে। অথচ এখন রুমে বসে থাকার কথা ছিল বেচারার বউয়ের। মেহরিন এসে কাপড় চেঞ্জ করে নিচে চলে গিয়েছে। অতিথি যারা আছে তারা বিদায় নিচ্ছে, সেই জন্য এখনো মেহরিন আসতে পারেনি। আব্রাহাম বার কয়েক উকিঝুঁকি মারল রুমের বাইরে। অথচ একটা কাকপক্ষী নেই দোতলার করিডোরে। মিষ্টিটাও আজ চাঁদ হয়েছে, দেখাই পাওয়া যাচ্ছে না। আব্রাহাম ঘড়ি দেখল, রাত 10:30। দেখে বেচারার মুখটা মলিন হয়ে এলো। অর্ধেক রাত চলে গেল। এমনিতেই রাত ছোট, সে বাসর কখন করবে? আব্রাহাম নিজের ফ্রেন্ডদের অবধি বিদায় করেছে আগে আগে, কিন্তু এতেও লাভ হল না। বিছানায় চিত হয়ে শুয়ে সিলিংয়ের দিকে চেয়ে রইল।
দরজা লাগানোর শব্দে সে শোয়া থেকে উঠে বসল। মেহরিন এসছে। বড্ড ক্লান্ত দেখাচ্ছে মেয়েটার চোখ মুখ। নাদুস নুদুস মুখখানা এইটুকু দেখাচ্ছে। আব্রাহামের দিকে তাকিয়ে মেয়েটা মৃদু হাসে। বলল, সরি, অনেকক্ষণ একা থাকতে হয়েছে আপনাকে। ইটস ওকে, কোনো ব্যাপার না। তুমি ফ্রেশ হয়ে এসো। আব্রাহাম বলে উঠল। মেহরিন মুচকি হেসে ওয়াশরুম চলে গেল। আব্রাহাম দরজা খুলে বেরিয়ে গেল রুম থেকে। নিচে এসে দেখল মেইড ডাইনিং টেবিলে খাবার গুছিয়ে রাখছে। ইলা বেগম রান্নাঘরে কিছু একটা করছে। আব্রাহাম মাকে ডেকে বলে উঠল, আম্মু, আমার খাবারটা রুমে দিও। কেন বাবা? শরীর কি বেশি ক্লান্ত? মেহু যে বলল তুই নিচে এসে খাবি। ওহ আচ্ছা, এরকম বলেছে নাকি? অ্যাকচুয়ালি হয়েছে কি আম্মু, আমার ঘুম পাচ্ছে অনেক। রুমে খাবারটা নিয়ে খেয়ে আর্লি শুয়ে পড়তে পারব। আব্রাহামের কথা শুনে ইলা বেগম আর কথা বাড়াল না। মেইডকে বলল দুজনের খাবার রুমে দিয়ে আসার জন্য। আব্রাহাম মুখ গম্ভীর করে রেখেছে। ইলা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, শরীর বেশি খারাপ লাগলেই মাকে ডেকো। আর খাবার দুজনের তাই রুমে পাঠিয়ে দিচ্ছি। আব্রাহাম মায়ের কথায় মুচকি হেসে মাথা নাড়ল। এরপর সিঁড়ি বেয়ে ওপরে চলে এলো। রুমে এসে দেখল মেহরিন বিছানায় শুয়ে পড়েছে অলরেডি। আব্রাহামের চিন্তায় কপালে ভাঁজ পড়ল। মেয়েটার শরীর কি বেশি খারাপ লাগছে? সে দ্রুত পায়ে মেরিনের পাশে এসে বসল। কপালে হাত দিয়ে দেখল শরীরটা সামান্য গরম, মানে জ্বর আসার সম্ভাবনা রয়েছে। আব্রাহাম অস্থিরতা বাড়ল। আলতো করে মেহরিনের গালে হাত রেখে বলে উঠল, শরীর কি বেশি খারাপ লাগছে? ডক্টর ডাকবো নাকি? আরে আপনি এত অস্থির হবেন না। গরম আমি সহ্য করতে পারি না তো, তাই একটু খারাপ লাগছে। রেস্ট করলে ঠিক হয়ে যাবে। আপনি খেয়ে আসুন গিয়ে। মেহরিনের কথা বলাতে একটু স্বস্তি পেল আব্রাহাম। এর মধ্যে দরজায় টোকা পড়ল। আব্রাহাম গম্ভীর স্বরে বলল, কাম। একজন মেইড খাবার নিয়ে এসছে। আব্রাহাম নিজের কাছে নিয়ে নিল খাবার ট্রে। বিছানায় রেখে গিয়ে দরজাটা বন্ধ করে এলো। এরপর মেহরিনকে শোয়া থেকে উঠে বসতে বলল। মেহরিন না উঠে শুয়ে থাকা অবস্থায় বলে উঠল, আপনি খেয়ে নিন। আমার এখন ইচ্ছে করছে না, পরে খেয়ে নেব আমি। আব্রাহাম মেহরিনের কথায় কোনো প্রত্যুত্তর করে না। মেহরিনকে ঠেলেঠুলে শোয়া থেকে তুলে বসালো। সে নিজের মতো খাবার নিয়ে মুখের সামনে ধরল মেয়েটার। মেহরিন কি করবে বুঝতে পারে না। একটু অস্বস্তি, কেমন একটা অজানা অনুভূতিতে মেয়েটার বুকটা দ্রিম দ্রিম শব্দ করছে। এমন একজন পুরুষ, যে বউয়ের সর্বত্রটা খেয়াল রাখে। মেহরিনের সত্যি মনে হয় আব্রাহামের কথাটা আসলেই সত্যি। সে সত্যি লাকি গার্ল যে আব্রাহামের মতো এমন গুড হার্ট পার্সনস একজনকে লাইফ পার্টনার করে পেয়েছে লাইফে। মেয়েদের আর কি চাই? মনি মুক্তা পয়সা থাকলেই ক্রয় করতে পাওয়া যায়। কিন্তু ভালোবাসা, আদর, যত্ন, সম্মান, দায়িত্ববান এবং একজন ব্যক্তিত্ববান লাইফ পার্টনার শুধু ভাগ্যবান মানুষেরাই পেয়ে থাকে। মহিতা বেগম অনেক কেঁদেছেন। তৃতীয়বারের ন্যায় তিনি আবারও কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেলেন। প্রথমবার যখন স্বামীর অকাল মৃত্যুতে, দ্বিতীয়বার বড় মেয়ের বিয়ে দিয়ে, আজ তৃতীয়বার ছোট মেয়ের বিয়ে দিয়ে। জন্মদাত্রী মা হয়েও নিজের কন্যাদের নিজের কাছে ধরে রাখা মতো সাধ্য উনার নেই। ভয়াবহ যন্ত্রণা বুকে চেপে তিনি বেঁচে আছে যেন। মেহমান আত্মীয়স্বজন অনেকে আছেন, আবার অনেকে বিদায় নিয়েছে। মহিতা বেগমের এক চাচাতো ভাইয়ের বউ আজ থাকবে উনার সাথে। বাড়িতে খাবার দাবার আর সকল কাজকর্ম তিনি কাজের মেয়েটাকে নিয়ে সামলাচ্ছে। ফিজা রুমে এলো যখন তখন রাত 11:30। আবরাজ ও সবেমাত্র সব ঝামেলা শেষ হওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসছে। ফিজা শাড়ি চেঞ্জ করে নর্মাল একটা সাদা লং গাউন পরেছে। ঢিলা প্লাজোর সাথে রংধনুর 7 রঙে মিশ্রিত এক ওড়না। লম্বা চুলের খোপা খুলে চুলগুলো ক্লিপ দিয়ে আটকে রেখেছে, যার ফল এলোমেলো হয়ে চারদিকে চুল বেরিয়ে খোপা ঝুলে আছে। আবরাজ আস্তে করে ঢুক গিলে নিল। নিজের মোবাইলে কল আসায় ধ্যান ভাঙে আবরাজের। ফিজা বিছানার কাছেই ছিল। ফোন সেই হাতে নিল। সাব্বির কল দিয়েছে। ফিজা বলল, সাব্বির সাহেব কল দিয়েছেন। আবরাজ গম্ভীর। ফিজা ফোনটা আবরাজের দিকে বাড়িয়ে দিল।
আবরাজ কল রিসিভ করে কানে তুলে গম্ভীর স্বরে বলে উঠল, বলো সাব্বির। সাব্বির ওপাশ থেকে কিছু বলল। আবরাজের মুখের রং মুহূর্তের মধ্যে বদলে গেল। চোয়াল শক্ত করে বলল, আসতে দাও। বলেই আবরাজ কল কেটে দিল। ফোনটা রেখে সে বিরক্তিকর নিঃশ্বাস ফেলে ফোন ফ্রিজার পড়ার টেবিলের উপর রাখল। বিছানার ওপর রাখা আবরাজের ট্রাউজার আর একটা টি শার্ট, যা ফ্রিজাই এখানে রেখেছে। লুঙ্গি মানুষটা একদম পরতে পারে না, তার উপর কষ্ট করে, যদিও আগে কয়েকবার পড়েছে। এরপরই ফিজা সেদিন নিজের সাথে করে আবরাজের কিছু কাপড় ব্যাগে করে নিয়ে এসেছে। ভাগ্য ভালো এনেছিল, যদি না আনতো তাহলে আজ আবার মহা মুশকিল হতো। ফিজা আবরাজের ড্রেসগুলো দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আবরাজ ড্রেস চেঞ্জ করে বউয়ের অপেক্ষায় বসে থাকতে পারল না। ফিজা রান্নাঘরে চুলাতে কিছু একটা করছে। আবরাজ না দেখে বুঝে ফেলল বউ তার কফি বানাচ্ছে। ফিজা একটা কফি বানিয়ে নিয়ে দরজার দিকে তাকিয়ে দেখল আবরাজ দাঁড়িয়ে আছে। ফিজা মৃদু হাসল, হেসে বলল, একটু অপেক্ষা করা যায়নি, চলে আসতে হলো। আবরাজ এখানে ও মৌনতা পালন করল। ফিজা আবরাজের হাতে কফিটা দিয়ে লাইট অফ করল রান্নাঘরের। এরপর সোফার রুমে এসে ডিম লাইট অন করে রুমে এলো। আবরাজ কফি নিয়ে সোফায় বসল। সারাদিনের ব্যস্ততা এটা এখন খুব দরকার ছিল। ফিজা আবরাজের পাশে ফ্লোরে বসে গেল। আবরাজের হাঁটুতে মাথাটা রেখে গা এলিয়ে দিল। আবরাজ ওর মাথায় হাত রাখল। কফি ফিজার সামনে ধরে বলে উঠল, টেস্ট ইট। কোনো ভালো হয়নি, তুমি নিজে ট্রাই করো। ফিজা আবরাজের থেকে মগ নিল। একবার চুমুক দিয়ে দেখল স্বাদ ঠিকই আছে, তাই ব্রু জোড়া কুচকে নিল সে। আবরাজ গম্ভীর। ফিজার হাত থেকে মগটা নিয়ে নিল। এরপর ফিজা যেখানে ঠোঁট ছুঁয়ে কফি খেয়েছে আবরাজ ও সেখানে মগে ঠোঁট বসিয়ে চুমুক দিল। ফিজা হতভম্ব। আবরাজ কফি খাওয়া শেষ হতেই বিছানায় বসে বউকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। শরীর ক্লান্ত। ফিজা তারপরও আবরাজের বুকে আকিবুকির করে। আবরাজ ফিজার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমি শুরু করলে কিন্তু তখন ব্যাড বয় বলতে পারবা না। আপনি অসভ্য, বাজে পুরুষ। এটা বলতে হয় না। ফিজা কথাটা বলতে দেরি হলে ও আবরাজের হাত বউয়ের চোয়াল চেপে ধরতে খুব বেশি দেরি করল না। আবরাজ মুখটা এগিয়ে নিয়ে ফিজার ঠোঁটের কোণে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। বলল, রেস্ট করো, আর জ্বালিও না। ফিজা সোনার মতো মেয়ে। সে আবরাজের বুকে থুতনি ঠেকিয়ে তর্জনী আঙুল দিয়ে পুরুষটার অ্যাডামস অ্যাপেলে স্পর্শ করল। আবরাজ ঢুক গিলে ফিজার আঙুলটা চেপে ধরে নিল। আঙুলের দাঁত দিয়ে আলতো করে কামড়ে দিল। ফিজা ব্যথাতুর শব্দ করে আঙুল ছাড়িয়ে নিয়ে বলল, আপনার শুধু কামড়াকামড়ি, এটা ছাড়া আর পারেন কি আপনি? আবরাজ ফিজার নিজের হাত এবার বউয়ের বাঁকানো কটিদেশ রাখল। আচানক হেঁচকা টানে আরও ঘনিষ্ঠ করল নিজের সঙ্গে। ঘোরলাগা হিমশীতল স্বরে ফিসফিস করে বলল, আমি কি পারি আর না পারি এটা তুমি খুব ভালো করে জানো, সুগন্ধি ফুল। ফিজা লজ্জায় শরীরে রক্ত কণিকায় অসহ্য শিহরণ, মেয়েটা মুখ দিয়ে আর কোনো শব্দ আওড়াতে পারে না। আবরাজ শুধু বাঁকা হাসল। বউকে জব্দ করতে তার খুব বেশি কিছু লাগে না। আবরাজ উঠুন। এই আবরাজ। আবরাজ ফিজার হাত টেনে বুকে আগলে ধরে আরো ঘুম ঘুম স্বরে বলে, কি উঠুন। সাব্বির সাহেব কল করে যাচ্ছে সেই কখন থেকে। আবরাজ এবার চোখ মেলে চাইল। খুব দ্রুত শোয়া থেকে উঠে বসল। ফিজার ডান হাতে রয়েছে ফোন। আবরাজ বলল, রেডি হয়ে নাও সুগন্ধি ফুল, আমরা বেরিয়ে পড়ব এখন। আবরাজ গায়ে শার্ট জড়িয়ে ওয়াশরুম চলে গেল। ফিজা রুম থেকে বেরিয়ে রান্নাঘরে এলো। মহিতা বেগম নাশতা বানাচ্ছে। ফিজা মাকে উদ্দেশ্য করে বলল, আম্মু উনি রেডি হতে বলেছেন, আমার হাতের কাজ শেষ, তুই গিয়ে বস, আমি নাশতা নিয়ে আসছি। ফিজা দেখল কাজের মেয়েটা নাশতা নিয়ে যাচ্ছে। সে রান্নাঘর ফাঁকা পেতে বলল, আম্মু তুমি আমাদের সাথে চলো না। এ হয় না রে মা। মহিতা বেগম মৃদু হেসে বলল। মহিতা বেগমের কথায় খুব ভালো করে বোঝা যাচ্ছে তিনি যাবে না। ফিজা তা ও জোরাজুরি করল, কিন্তু তবুও মহিতা বেগম রাজি হল না। অগত্যা নাশতা শেষ। ফিজা আবরাজ রওনা দিল খান বাড়ির উদ্দেশ্যে।
আবরাজ ফিজা খান বাড়িতে এসে পৌঁছালো সকাল তখন 9:30। বাড়িতে তেমন কেউ থাকার কথা নয়। তবুও ফিজা সদর দরজায় দাঁড়িয়ে কোনো পুরুষের কণ্ঠে শুনে অনুমান করল কেউ একজন আছে। তারা বাড়ির ভেতর এসে দেখল লিভিং রুমে মিস্টার জি, সাথে ইলা বেগম, আব্রাহাম, মিষ্টি, মেহরিন। ওদের দেখে মিস্টার জি এগিয়ে এলো। হেই ইয়াং ম্যান। আবরাজের মুখ গম্ভীর। মিস্টার জি হাত বাড়িয়ে রেখেছেন। আবরাজ নিজের হাত প্যান্টের পকেট গোজে রেখেছে। মিস্টার জি নিজের 2 হাত একসাথে কচলাতে কচলাতে হেসে হেসে বলল, নেভার মাইন্ড। তোমার ওয়াইফ কোথায়? মেয়েটার সাথে আমার এখনো ভালো করে কথা হয়নি। দেখি দেখি। বলতে বলতে ফিজার কাছে এগিয়ে এলো। ফিজা মুখের ভাবভঙ্গি স্বাভাবিক। সে মৃদু হাসল। মিস্টার জি বেশ মধুর কথা জানেন। ফিজাকে তিনি একটা রিং দিল। মেহরিন কেও দিল। ফিজার হাতে তিনি নিজেই রিংটা পরিয়ে দিলেন। ডায়মন্ডের রিংটা চকচক করছে ফিজার হাতে। ইলা বেগমের মুখে হাসি। মিস্টার জি মুখে হাসি ঝুলিয়ে ফিসফিস করে বলে উঠল, তারপর কি ডিসিশন নিলে? নাথিং, ইভেন আফটার নোয়িং এভরিথিং। ইয়া। ফিজাও ফিসফিস করে মুখে হাসি ঝুলিয়ে জবাব দিল। মিস্টার জি এর মুখের রং পরিবর্তন হয় মুহূর্তে। পরপরই ফিজা হেসে হেসে আবার বলে, নাইস রিং। থ্যাংক ইউ মিস্টার মামা। মিস্টার জি এর চেহারাটা কেমন অদ্ভুত দেখাচ্ছে। চোখ দুটো যেন শয়তানি হাসে। আবরাজের জহুরির নজর। সে হঠাৎ করে মাকে বলে উঠল, আম্মু আমরা রুমে যাই। ফ্রেশ হয়ে আসছি। আবরাজ বলতে বলতে একটু পিছে এসে নিজে থেকে ফিজার হাত টেনে ধরল। সিঁড়ি বেয়ে ওপরে ওঠার আগেই কল করে দিল সাব্বিরকে। করিডোরে গিয়ে কল রিসিভ হল। আবরাজ বলল, কাম হোম কুইকলি। ফোনটা কেটেই ফিজার দিকে তাকালো। কেমন নিস্তেজ দেখাচ্ছে মেয়েটাকে। আবরাজ হাতের দিকে তাকিয়ে দেখল রিং পরানো তর্জনী আঙুলটা নীলচে রং ধারণ করেছে। আবরাজের ধারণা কি তবে সঠিক হল? আবরাজের দুনিয়ায় উতালপাতাল শুরু হল। ফিজার হাত থেকে রিংটা রুমাল দিয়ে খুলে সেখানে পেঁচিয়ে রাখল। কোলে তুলে দ্রুত রুমে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিল। একজন মেয়েটকে কল করে গরম পানি চাইল। পানি নিয়ে আসার আগেই আবরাজ বেশ কয়েকবার সাবান দিয়ে হাতটা ধুয়ে নিল। মেয়েট পানি দিয়ে যাওয়ার পর আবরাজ সেটা কুসুম গরম পানি করে বউয়ের হাত ভালো করে ধুয়ে দিল। ফিজা তখনও বুঝতে পারছে না আবরাজ এমন কেন করছে। সে শুধু এটুকু বুঝে গিয়েছিল শরীরটা কেমন দুর্বল লাগছে। যখন মেহরিন আব্রাহাম সহ রুমে এলো আবরাজ তখন বলল, গাড়ি বের কর। ইমিডিয়েটলি। সাব্বির হসপিটাল কল করো। কথা বলো ডক্টরের সাথে। সাব্বির ব্যস্ত হয়ে তাই করে। আব্রাহাম বেরিয়ে যায়। মেহরিন ততক্ষণে কেঁদে ফেলেছে। যদিও ফিজা এখন বিপদমুক্ত, তবুও তার কান্না পাচ্ছে। আবরাজ যখন ফিজাকে কোলে তুলে গাড়িতে বসাল, গ্যারেজে তখন অনেক মানুষের ছায়া দেখল। চোয়াল শক্ত করে শুধু সেদিকে তাকিয়ে দেখল একবার। ইলা বেগম, মেহরিন ও তাদের সাথে যাচ্ছে। ফিজার কন্ডিশন এখন অনেকটা বেটার। হসপিটাল থেকে বাড়ি চলছে এসছে সন্ধ্যায়। ইলা বেগম ফিজার সাথে সাথে আছে। মেহরিন ও বোনের সাথে রয়েছে শেষকাল থেকে। আবরাজ সুযোগ বুঝে বাড়ি থেকে বেরিয়ে এলো। যখন নিজের গন্তব্যে এসে পৌঁছালো তখন রাত হয়েছে। অন্ধকার চারদিকে। অন্ধকার ঘরে একটা বাল্বের নিচে চেয়ারে বাঁধা এক মানব মূর্তি। চারদিক থেকে গার্ড। ঘিরে আছে সেই মানুষকে। একজন গার্ড একটা চেয়ার এনে দিতে আবরাজ সেটাতে বসল। শান্ত চোখে চেয়ে আছে সামনের পুরুষটার দিকে। শার্টের হাতা ভাঁজ করতে করতে বলল, আমার ক্যারিয়ার, আমার জীবন থেকে কয়েকটি বছর, আমার সংসার, আমার সন্তান, এখন আমার ভালোবাসা। এই মেয়েটার কি দোষ? বলতে পারবেন আপনি? মিস্টার জি মাথাটা উঁচু করে আবরাজের দিকে তাকাল। তিনি অসুস্থ। হসপিটাল থেকে পালিয়ে তিনি অনেক কাঠখড় পুড়িয়ে আজ এখানে এসে পৌঁছেছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে কোনো লাভ হল না। তিনি কম্পিত কণ্ঠে বললেন, তোমার জীবনে পদার্পণ, এটাই ওর জীবনের সবচেয়ে বড় ভুল। আজ এখানে আমার মেয়ে থাকার কথা ছিল। ইউ আর টোটালি রং। এটা কোনো দিন হওয়ার ছিল না। আপনি খুব ভালো করে জানতেন।
মিস্টার জি তৎক্ষণাৎ রেগে গেলেন। গর্জে ওঠে তিনি। মেয়ের মানসিক সমস্যার জন্য নিজেও মানসিকভাবে অসুস্থ তিনি। একমাত্র মেয়ে আজ পৃথিবীতে নেই। ভাবলেই দুমড়ে মুচড়ে যায় বুকের ভেতর। আবরাজ সাব্বিরকে বলল, উনার ডক্টরের সাথে যোগাযোগ করো, আর জার্মানিতে পাঠাও। আবরাজ চেয়ার ছেড়ে উঠে যায়। পেছনে রয়ে যায় মেয়ের শোকে এক পাগলপ্রায় বাবা। চেঁচাতে থাকে, কিন্তু আবরাজ ফিরেও তাকায় না। পাপের শাস্তি সবাই পায়। সেও কি পেয়েছে, নাকি এখনো বাকি? ফিজার তেমন সমস্যা হয়নি, তবে হতে পারত যদি না আবরাজ সময় মতো রিংটা খুলে ফেলত। তারপর ও ফিজা আগেও পয়জনের শিকার হয়েছে, তাই একটু তো সমস্যা দেখা দিচ্ছে। শরীরটা আরও দুর্বল হচ্ছে। অথচ মেয়েটা জানেই না তার ভেতরে বেড়ে উঠতে থাকা প্রাণটাকে কিভাবে নিঃশ্বাস বন্ধ করে দেওয়া হয়েছে। জানলে নিশ্চয়ই আরও ভেঙে পড়ত। আবরাজ বউয়ের শরীরটা আরও শক্ত করে জড়িয়ে ধরে। ফিজা দুর্বল দৃষ্টিতে তাকিয়ে দেখে স্বামীকে। আজকের ঘটনা সে স্বচক্ষে দেখেছে। আবরাজের গালের ওপর একটা হাত রেখে বলে উঠল, মিস্টার জি, কোথায় আবরাজ? মেরে ফেলেছেন নাকি? আবরাজ ঠোঁট কামড়ে ধরল। বেশ চমকেছে পুরুষটা। তবে আজকের ঘটনা ফিজা দেখেছে। মেয়েটা অতটা বোকা নয়। এখনো নিশ্চয়ই বোঝার বাকি নেই মিস্টার জি ওর সাথে কি করেছে। আবরাজের বড়ই মায়া হয়। তার সাথে জড়িয়েছে পর মেয়েটা একটু সুখের দেখা পায়নি। দীর্ঘশ্বাস ফেলে বলল, সিচুয়েশনটা একটু ডিফারেন্ট হলেই পারত। বাট মাই ব্যাড লাক, সুগন্ধি ফুল, তোমার কোশ্চেনের আনসারটা পজিটিভ হলো না। আবরাজের ঘুরি ফিরিয়ে উত্তর বুঝতে একটু সময় লাগল বটে। তবে যখন বুঝতে সক্ষম হল তখন স্বস্তির নিঃশ্বাস ফেলল। আবরাজ বউয়ের কপালে গভীর চুম্বন করল। সে পর্দার আড়াল দেখাতে চায় না বউকে। যতটা সামনে এসছে ততটা তাকে ছেড়ে যাওয়ার জন্য মেয়েটার কাছে যথেষ্ট ছিল। আবরাজ অফিস থেকে দ্রুত ফিরেছে। বউয়ের জন্য মন কেমন ছটফট করছে তার। বাড়িতে এসে সে বউয়ের দেখা পেল না। নিজে ফ্রেশ হয়ে এসে দেখল রুমের ভেতর সেই মিনি রুমের দরজা খোলা। আবরাজ উকি দিল সেখানে। বউ তো তার প্রায় সেখানে সাজতেন বসে। আজও বসলে ক্ষতি হয় না। ধীরে পা চলে না আবরাজের। খুব দ্রুত সে রুমের ভেতর প্রবেশ করল। ধারণা সত্যি হল। বউ তার আজ ও শাড়ি পরছে। সফট ল্যাভেন্ডার বা হালকা পার্পল রং, যাতে হালকা গোলাপি আভা রয়েছে। অর্গানজার মতো হালকা ও ঝলমলে ফ্যাব্রিক। পুরো শাড়ির উপর ছোট ছোট সোনালি পুঁতির মতো এম্বেলিশমেন্ট রয়েছে। আর পারে গোল্ডেন লেসের কাজ, যা খুব সূক্ষ্ম এবং পরিপাটি। গলায় একটি পাতলা সোনালি চেইন টাইপ নেকলেস, যার মধ্যে ছোট ছোট স্টোন বা মুক্তার মতো কাজ রয়েছে, যেটা ঘাড়ে একদম ফিট করে বসে। গলার সৌন্দর্য এই নেকলেস আরও কয়েকগুণ বাড়িয়েছে যেন। কানের দুলগুলো বড় সোনালি ঝুমকা। নিচে দুলতে থাকা ডিজাইন, যা ট্র্যাডিশনাল লুকে চমৎকার মানিয়ে গেছে আবরাজ খানের সুগন্ধি ফুলকে। হাতে একটা সোনালি চুড়ি এবং একটি ঘন ডিজাইনের ব্রেসলেট পরা আছে। আবরাজের নিকটে সব ভালো থেকে না। বউয়ের ন্যাচারাল লুক তাকে বেশি আকর্ষিত করে। আবরাজ চঞ্চল পায়ে যখন বউয়ের পেছনে দাঁড়িয়ে কাঁধে হাত রাখল। ফিজা মিষ্টি করে হাসল। আজ তাড়াতাড়ি এসেছেন কেন? আমি তো ভেবেছিলাম আরও লেট হবে। তো এতে কি এমন হয়েছে সুইটহার্ট? কি আর হবে? কিছু হওয়ার কথা ছিল নাকি? মেয়ে নাকি ছেলে? ফিজা ঠোঁট চেপে হেসে বলে উঠল। আবরাজ ওর কথা অগ্রাহ্য করে জিজ্ঞেস করল, তোমার কি শরীর ভালো আছে? কেন? আমি তো ভালো। আবরাজ বউয়ের মাথার ঠিক মধ্যিখানে ঠোঁট ছুঁয়ে দিল। বলল, তোমার উই রূপের সুগন্ধিতে আমি বারবার মাতাল হই সুগন্ধি ফুল। ঘোরলাগা দৃষ্টি ফিজা উপেক্ষা করতে পারে না। আবরাজ যখন ওকে পাজা কোলে তুলে রুমে ফিরে এলো, মেয়েটা তখন ওর গলায় জড়িয়ে বুকে মাথা ঠেকিয়ে বলে উঠল, আবরাজ। ত্রিনা মিস্টার জি এর বেঁচে থাকার একমাত্র সম্বল ছিল। ফিজাকে আবরাজ বিছানায় রেখে ভ্রু কুঁচকে চাইল। সেদিন মিস্টার জি এর সাথে যে ফিসফিস করে কথা বলছিল সব শুনেছে সে। তাই তেমন কোনো রিয়াকশন হলো না তার। আর নাই বউয়ের কথা বুঝতে অসুবিধা হলো। বউয়ের ফোনের সাথে নিজের ফোনের কানেকশন আছে, যার সবকিছুতে নিজের দখলদারি বিধায় সে এটাও জানে মিস্টার জি ফিজাকে সবকিছু জানিয়েছে।
আবরাজ ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ল। বলল, ডু ইউ নো আবরাজ খানকে যা দেওয়া হয় তা সে কোরাই গন্ডায় ফেরত দেয়। আবরাজ, আপনার এসব কথার মানে বুঝতে পারি না আমি। বুঝতে হবে না। নাও আই নিড সামথিং। ফিজা গোপনে দীর্ঘশ্বাস ফেলল। এই মানুষটাকে সে বুঝতে পারে না, নাকি সে বেশি বুঝতে গিয়ে জটিল করে ফেলেছে এই পুরুষকে? যা করা একদম উচিত হয়নি। আব্রাহাম মেহরিনের দিন কেটে যাচ্ছে। ভোলাভালা স্বভাবের মেহরিন নিজের স্বামী সংসারের অতল গভীরে তলিয়ে গেছে। একটা মেয়ের বিয়ের পর সবচাইতে কাছের এবং আপন যে হয় সে হচ্ছে স্বামী, যার কাছে সব সাজে। তেমনি মেহরিনের আহ্লাদ আরও দ্বিগুণ হয়েছে। আব্রাহাম তাকে যত্ন করে আদরে আগলে রেখেছে বাহুতলে, কতই না মানুষের রূপ। এই যেন মেহরিন কোনো দিন কল্পনাও করেনি। এক ভয়ঙ্কর মানুষের সাথে সে বাসা বেঁধেছে। আব্রাহাম আজ অফিস থেকে ফিরে ঘর অন্ধকার দেখে অনেকটা অবাক হল। মেহরিন কখনোই এমন করে না। কিছু হলো কি? আব্রাহামের বুকের ভেতর একটু ভয়ের আশঙ্কা বৃদ্ধি পেল। গলা থেকে টাই আলগা করে সে বেডের পাশে এসে লাইট অন করল। রুম জুড়ে কোথাও দেখা নেই বউয়ের। কোথায় গেল মেয়েটা? আব্রাহাম নিজের ছোট ব্যালকনিতে দেখল, সেখানে নেই। রুমে ফিরে আচমকাই শুনতে পেল হেঁচকির শব্দ। যেন খুব করে কেঁদেছে সে। গুনগুন কান্না আর হেঁচকি। শোনার জন্য গভীর মনোযোগের প্রয়োজন, যা আব্রাহাম এত সময় দেয়নি। সে দৃষ্টি নত করে আলমারির পাশে দৃষ্টিপাত করল। তৎক্ষণাৎ নজরে পড়ল আলমারির সঙ্গে চেপে এলোমেলো হয়ে বসে মেহরিন। আব্রাহামের বুকের ভেতর ধক করে উঠল। ভীষণ পানির তেষ্টা পেল। আস্তে করে ঢুক গিলতে অ্যাডামস অ্যাপেলটা ওঠানামা করল। অতিরিক্ত টেনশন ভয় থেকে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল। ব্লেজারটা খুলে কোনো রকম ছুঁড়ে ফেলে এক ছুটে গিয়ে মেহরিনের পাশে বসল। মেহরিন চোখ তুলে চাইল না। আব্রাহাম আলতো করে নিজের কাঁপতে থাকা হাত মেহরিনের মাথায় রাখল। বলল, মেহরানি। মেহরিন ঝট করে আব্রাহামের হাতটা নিজের মাথার উপর থেকে সরিয়ে দিল। চোখ দুটো লাল হয়েছে কাঁদতে কাঁদতে। চুলের বিনুনিটা এলোমেলো। গালে চোখের জলের দাগ বসে আছে। খুব বেদনাতেই মানুষের এমন দুর্দশা হতে পারে। আব্রাহামের বুকের ভেতরটা অজানা কোনো কারণেই টিপটিপ করছে। মেহরিন এক সময় আব্রাহামের হাতে একটা ছোট মিনি ডায়েরি ছুঁড়ে দিল। উচ্চস্বরে বলে উঠল, একবার ও বুক কাঁপল না আপনার? কেন করলেন আমার সাথে এটা? আমি তো আপনাকে বলিনি আমাকে বিয়ে করুন। তাহলে কেন করলেন আমার সাথে এমনটা? কেন ঠকালেন আমায়? কি দোষ ছিল আমার? আপনাকে বিশ্বাস করে ভালোবেসেছি। আব্রাহাম প্লিজ প্লিজ, একবার বলুন না আপনি আমাকে ভালোবাসেন। আর আপনি নিজের স্বার্থের জন্য এই বিয়েটা করেননি। মেহরিন আব্রাহামের হাতটা আগলে নিয়ে বলে। তার চোখে কিছু পাওয়ার আশা। সব মিথ্যা হোক, শুধু আব্রাহাম একবার তাকে ভালোবাসি বলুক। কিন্তু হায়, যারা অল্পতেই খুশি হয় তারা যে ওই অল্পটুকুও পায় না। ইয়েস, আমি আমার স্বার্থের জন্য তোকে বিয়ে করেছি। হোয়াট টু ডু? ছেড়ে যাবি আমাকে? ট্রাই ইট। জাস্ট খুন করে ফেলব। তবুও ছাড়ব না। টুটি চেপে মেহরিনের দিকে ঝুঁকে গিয়ে আব্রাহাম হিসহিসিয়ে বলে উঠল। মেহরিনের স্বভাবগত কারণে আর কথা বলার মতো শব্দ সে একসঙ্গে জুড়তে পারল না। চোখ দুটো ভীষণ অসহায় দেখাল। অভিযোগ সেখানে প্রচুর। কিন্তু আব্রাহাম কি সে সব দেখবে? দেখার মতো ধৈর্য কিংবা পরিস্থিতি এই পুরুষের এখন নেই। তোর কাদার অনেক শখ তাই না? চল আমি তোকে কাঁদিয়ে দিচ্ছি। তোকে কষ্ট করতে হবে না। আজ সারারাত কাঁদবি তুই। আমি দেখতে চাই তুই কত কাঁদতে পারিস। মেয়েটার চোখের জল তার সহ্য হয় না। অথচ এখন তার রাগে একে হিতাহিতজ্ঞানটুকু যেন বিলীন হয়েছে। যখন বিছানায় ফেলে লাইট অফ করে আব্রাহাম মেহরিনের দেহটা টেনে নিজের সঙ্গে ঘনিষ্ঠ করল। মেয়েটা তখন ঠোঁট কামড়ে ধরে মাথা নেড়ে না করে যাচ্ছে। অথচ আব্রাহাম দেখলি না, সে নিজের কথা সত্যিতে রূপ দিল, যার একটু ও বরখেলাপ হল না। সত্যি মেয়েটা কাঁদল। গোমানির শব্দ পেল আব্রাহাম। কিন্তু তার তখন মাথায় অন্য চিন্তা। যদি এই মেয়ে তাকে ছেড়ে যায়,
সে থাকতে পারবে না। অথচ পুরুষ এটা ভাবল না, নারীর রাগের চেয়ে অভিমানে বেশি করে, যার ফল ভয়ঙ্কর হতে পারে। সেটা হয়তো শখের পুরুষের ধারণার বাইরে। আবরাজ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল বউ তার কথা বলছে ফোনে। সে ফ্রিজার দিকে খেয়াল রেখে রেডি হয়ে নিল। অফিসের জন্য রেডি হয়ে এসে বসল ফ্রিজার সামনে। আবরাজ কিছু জিজ্ঞেস করার আগেই ফিজা বলে উঠল, আবরাজ, আজ ডক্টর আন্টি ডেকেছে। তোমার মেডিসিন শেষ হয়েছে। না তো। বলল কি একটা টেস্ট করে নিলে ভালো হবে। ফিজা চিন্তিত স্বরে জানাল। আবরাজ ঠোঁট কামড়ে ধরল। তার তো অজানা নয় কিসের জন্য বলেছে। কিন্তু ফিজা তো আর জানে না। সে চায়ও না বউ এ ব্যাপারে কিছু কখনো জানে। আবরাজ ভাবতে ভাবতে বলল, ওকে, তুমি বিকেলে ড্রাইভার নিয়ে চলে যাও। আমি বাড়ি ফেরার পথে তোমায় নিয়ে আসব। ফিজা ঘাড় নেড়ে সায় দিল। আবরাজ বউয়ের কপালে চুমু খেয়ে ব্লেজার হাতে উঠে দাঁড়াল। নিচে যাওয়ার দরকার নেই। ব্রেকফাস্ট রুমে দিয়ে দিতে বলবো আমি। আমি যেতে। ফিজা নিজে যেতে পারবে এটা আর সম্পূর্ণ করতে পারল না। তার আগেই গম্ভীর স্বরে আবরাজ বলে উঠল, আমি জানতে চাইনি। আবরাজ কথাটা বলতে বলতে বেরিয়ে গেল। ফিজা ভোতা মুখ করে বসে রইল। এভাবে ধমকে কথা বলার কারণ সে খুঁজে পায় না। অদ্ভুত পুরুষ। গিরগিটির ন্যায় মর্জি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়। এটা আর বলার অপেক্ষায় রাখে না। ফিজা, তোমার আরও অপেক্ষা করতে হবে। তুমি যদি এখনই বেবি নিয়ে নাও তাহলে তোমার লাইফ রিস্কে চলে যাবে। ফিজার মাথা যেন চক্কর দিল। স্বাভাবিকভাবে ওর কাছে এই কথার অর্থ কি হতে পারে বুঝতে অসুবিধা হল। বেবি মিসক্যারেজ হলে বেবি নিতে টাইম নেওয়া লাগে। ওর মিসক্যারেজ হয়েছে প্রায় 5 মাস। তাহলে এখনো ডক্টর এমন কথা কেন বলছেন? ফিজা নড়েচড়ে বসল। বিয়ের 6 বছরে ও বাচ্চা না থাকাটা একটু না অনেকটাই একটা মেয়ের জন্য পীড়াদায়ক। ফিজা ঠোঁট কামড়ে ধরে নিঃশ্বাস টেনে নিল। কোলের ওপর রাখা ব্যাগটার ফিতা শক্ত করে চেপে ধরে হাতে মুঠোয় জিজ্ঞেস করল, বাট হোয়াই আন্টি? আমার বেবি মিসক্যারেজ হয়েছে প্রায় 5 মাস হতে চলল। দেখো ফিজা, আই নো দ্যাট তুমি অনেক স্ট্রং। তোমার থেকে তখন হয়তো কথাটা গোপন করলে ও এখন তোমার এই কথাটা জানান প্রয়োজন। কিসের কথা বলছেন আপনি? দেখো, তোমার মিসক্যারেজ সাধারণ হয়নি। পয়জনের ফলে মিসক্যারেজ হয়েছিল। সেই জন্যই আমি বলছি সময় নিয়ে বেবি নাও। এমন তো নয় সময় চলে যাচ্ছে। মেয়েটা নিজের পায়ের তলা শূন্যে ভাসছে মনে হল। চারদিক থেকে ঘুটঘুটে আধারে সে যেন বড্ড একা। তবুও ঠাই বসা মেয়েটা। কত বড় একটা সত্যি তার অজানা। কে করেছিল এটা? ফিজা ডক্টরকে জিজ্ঞেস করল না কিছু। মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে সে বিদায় নিল ডক্টরের চেম্বার থেকে। আবরাজ তাকে বলেছিল অপেক্ষা করতে। কিন্তু ফিজা বেরিয়ে উবারের গাড়ি করে বাড়ি ফিরে এলো। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে এখন বিকেল। অথচ মেহরিন কিছু খায়নি। আব্রাহাম অফিসে যাওয়ার আগে ব্রেকফাস্ট রুমে রেখে গিয়েছিল। যেখানে খাবার রাখা ছিল ঠিক সেখানেই পড়ে রয়েছে খাবার প্লেটটা। আব্রাহামের রাগে শরীরটা থরথর করে কেঁপে উঠল। গা থেকে ব্লেজারটা টেনে খুলে টাইটা আলগা করে শার্টের হাতা ফোল্ড করে নিল। নিজে রুমে আসার সময় নিয়ে আসা খাবার প্লেটটা হাতে নিয়ে মেহরিনের সামনে এসে বসল। মেহরিন আধাশোয়া হয়ে আছে। আব্রাহাম হাতটা ধুয়ে মেহরিনের মুখের সামনে খাবার ধরল। মেহরিন মুখটা ঘুরিয়ে নিতে আব্রাহাম শান্ত স্বরে আদেশ করল, খাবারটা খেয়ে নাও। আমার ক্ষুধা নেই। মেহরিন মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখে জবাব দিল। তবে পরক্ষণেই গর্জন কানে আসে। চমকে যায় মেয়েটা। আব্রাহামের রাগান্বিত মুখের দিকে তাকায়। পুরুষটার চোখে মুখে ভয়ঙ্কর রাগের আভাস। মেহরিন। আব্রাহামের হুঙ্কার মেয়েটা একটু চমকে উঠল। নড়েচড়ে বসতে বসতে ফালফাল করে কেঁদে ফেলল মেহরিন। ভেতর থেকে কষ্টগুলো যেন চোখের জল হয়ে সামনে বসা আব্রাহাম নামক পুরুষটার প্রতি অভিযোগ করতে লাগল। আব্রাহামের বুকের ভেতর মোচড় দিল। সে খাবার প্লেটটা রেখে মেহরিনের গালে চেপে ধরে মুখের ভেতর খাবার দিল। মেহরিন কাঁদতে গিয়ে খাবার তালুতে উঠে গেল। কাশতে কাশতে মেয়েটার চোখ লাল হয়ে খুব ভয়াবহ অবস্থা। আব্রাহাম ওকে কোলে তুলে নিল, ওয়াশরুমে গেল। হাত মুখ ধুয়ে দিয়ে জড়িয়ে ধরে বসে রইল কিছু সময়। মেহরিন শান্ত, নিশ্চুপ।
আব্রাহাম সারা শব্দ না পেয়ে বুঝল মেয়েটা গভীর ঘুমে তলিয়েছে। সে দীর্ঘ শ্বাস ফেলল। একটা মেয়ে ঠিক কতটা বিশ্বাস, ভালোবাসা আর ভরসা করে একটা পুরুষের বুকে এমন নিশ্চিন্তে ঘুমিয়ে যেতে পারে তার জানা নেই, কিন্তু ধারণা আছে। কিন্তু সত্যি কখনো মিথ্যা হয়ে যাবে না। সে নিজের স্বার্থে এই বোকা মেহরিনকে তুরুপের তাস বানিয়েছে। কিন্তু মেয়েটা তাকে অন্ধের মতো বিশ্বাস করে, ভালোবাসার ওপর ভরসা করে বিয়েতে রাজি হয়েছিল, যার মূল্য সে একটা দিয়েছে, অবশ্য স্বার্থপরের মতো ব্যবহার করে গেছে। এখন কি হবে? মেহরিন বিশ্বাস করবে তাকে? আগের পরিকল্পনা যেমন মিথ্যা নয় ঠিক তেমন মিথ্যা নয় এই মেয়েটাকে সে ভালো না বাসলেও ওকে ছাড়া সে একটা সেকেন্ডও কল্পনা করতে পারে না। তোমাকে আমার করে রাখতে যতটা খারাপ হতে হয় আমি হব, কিন্তু তবুও তোমাকে ছাড়ছি না আমি মেহরানি। ফিজা চুটি করে বসে ব্যালকনিতে। আবরাজ ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা বউয়ের কাছে গেল। অফিসের সব কাজটাজ ফেলে সে ডক্টরের চেম্বারের গিয়েছিল ফিজাকে নিতে, অথচ মেয়েটা সেখানে নেই। অদ্ভুত কাণ্ড। সে হন্যে হয়ে খুঁজতে লাগালো সর্বদিক। পরে মায়ের সাথে কথা বলে জানতে পারল ফিজা আরও 2 ঘন্টা আগে ফিরেছে বাড়িতে। এরপর আর রুম থেকে বেরোয়নি। আবরাজ তখন একদম শান্ত। বাড়িতে ফিরে সে আগে শাওয়ার নিল, এরপর বউয়ের কাছে এলো। ফিজা তখনও নীরবতা পালন করছে। আবরাজ ওর মুখটা নিজের 2 হাতের আঁচল নিয়ে বলল, আমি সকালে বলেছিলাম কিছু। ফিজার তীক্ষ্ণ দৃষ্টি। আবরাজ ভ্রু কুঁচকে নিল। আচমকাই আবরাজ ধাক্কার তাল সামলাতে না পেরে দূরে ছিটকে গিয়ে পড়ল। আর একটু হলেই সে দেয়ালে লেগে হাতে ব্যথা পাচ্ছিল। ফিজা আবরাজের দিকে ধারালো দৃষ্টিতে তাকিয়ে আছে তখনও। আবরাজ অবাক হয়ে শুধালো, আর ইউ ক্রেজি? কি করছো? মাথা ঠিক আছে তো? আমার বাচ্চাকে মেরেছে। কেন মেরেছেন ওকে? আবরাজ কোনো দিনই নিজের সাফাই সে দেয়নি। ফিজার দিকে তাকিয়ে সে হিমশীতল গভীর মনোযোগ দিয়ে সে মেয়েটার আপাদমস্তক দৃষ্টি বুলিয়ে বলে উঠল, সুগন্ধি ফুল। আহ্লাদী এই স্বর। ফিজা ঠোঁট কামড়ে ধরল। আবরাজ জানে বউকে সে শক্ত কথা দিয়ে নয়, ভালোবেসে নিজের আয়ত্তে নিতে হবে। 2 কদম এগিয়ে আবরাজ যখন সামনে এগিয়ে এলো তৎক্ষণাৎ বউ তার পাখির ন্যায় উড়ে এসে যেন আছড়ে পড়ল বক্ষদেশ। আবরাজ শক্ত করে জড়িয়ে ধরল। আলিঙ্গন দৃঢ় গভীর হল সাথে সাথে। ফিজা তখনও কাঁদছে। আবরাজের বুকের ভেতর মুচড় দেয়। নিজের থেকে ছাড়িয়ে নিয়ে আবরাজ বউয়ের এলোমেলো চুল গুছিয়ে দিল। এলোমেলো চুল, চোখের জলে পুরো মুখ ভেজা, ঘেমে একাকার অবস্থা। কি করুন সেই দৃশ্য! আবরাজ আর কখনো এতটা ভেঙে পড়তে দেখেনি এই রমণীকে। তবুও তার আজ কোনো ব্যথা ধরল না বুকে। বউয়ের এই ক্রন্দনরত মুখের ধার সে অনেক আগেই শোধ করে দিয়েছে। আবরাজ, ও আমার আপনার অংশ, ওকে আমি। গলা দিয়ে শব্দ বের হচ্ছে না মেয়েটার। এত কাঁদতে আবরাজ ওকে আর কখনো দেখেনি। আবরাজ দাঁতে দাঁত চেপে বসে থেকে ও কোনো লাভ হচ্ছে না যেন। বউকে কোলে তুলে সে রুমে চলে এলো। ফিজা গুটিসুটি মেরে আবরাজের বুকের ভেতর মুখ গুজে একসময় ঘুমিয়ে পড়ল। আবরাজ তপ্ত শ্বাস ফেলল। আগেই তো ভালো ছিল, যখন কিছু জানত না মেয়েটা। এখন জানার পর আরো পাগলামি বাড়ল। এই পাগলামো কিভাবে দূর করবে সে? কিভাবে সামলে নেবে বউকে? এই ব্যথা যে কতটা দগদগে তা যে সে পিতা হয়ে ও টের পাচ্ছে হাড়ে হাড়ে। সেখানে একজন মা, সে কি করে সহ্য করে যাবে এই নির্মম সত্যিটা? আবরাজ। সকাল থেকে এই নিয়ে বউ তার 11 বার ডাকল তাকে। আবরাজ এবার পূরণ দৃষ্টিতে বউয়ের দিকে চাইল। শীতল এই চাহনি ফিজার সর্বাঙ্গে কম্পন ধরাতে যথেষ্ট। তবুও পিটপিট করে তাকিয়ে আছে মেয়েটা। গতকাল থেকে কেঁদেছে প্রচুর, যার ফলে চোখমুখের অবস্থা খুব ভয়াবহ। আবরাজ ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলল। হঠাৎ হঠাৎ মেয়েটা কি যে করে হয়তো নিজেও জানে না। সে অফিস পর্যন্ত যায়নি এই মেয়ের জন্য, অথচ সে বিকেল হতেই বিছানা জুড়ে শাড়ির মেলা বসিয়ে তাকে ডেকে যাচ্ছে। সে যতবারই উত্তর করে ততবারই আবার চুপ করে যায়। আবরাজ বিরক্ত হচ্ছে না, তবে বউয়ের কোনো সমস্যা হচ্ছে কিনা ভেবে ভেবে আরো হয়রান হয়ে জবাব দিচ্ছে। এবারেও তাই হল। সে বেশ শান্ত স্বরে বলে উঠল, কখন থেকে ডেকে যাচ্ছ? ফর হোয়াট? ফিজা আবারও ঠোঁট কামড়ে ধরে।
আবরাজ একটু বেসামাল হয় কি? অবশ্যই হয়। বউয়ের এমন বাচ্চামিতে সে একটু নয় অনেকটা বেশি নিজের ওপর ব্যালেন্স হারিয়ে ফেলে। ফিজা একটা শাড়ি হাতে তুলে নিল। পাতলা অর্গানজা সিল্কের। বলা বাহুল্য আবরাজের দেওয়া প্রায় সবগুলো শাড়ি অর্গানজা সিল্কের। এছাড়া শিফনের পাতলা শাড়ি এবং জর্জেটের পাতলা শাড়িগুলোর মধ্যে একদম দেহের ভাঁজ স্পষ্ট করে দেওয়ার মতো মোলায়েম চকচকে। রঙগুলো একে অপরকে ছাপিয়ে আছে যেন। ফিজার হাতের শাড়ির রংটা পান্না সবুজের মতো গভীর কিন্তু হালকা ঝকঝকে। এমন শাড়ি গায়ে দিল যেন শরীর নিজেই আলো ছড়িয়ে দেওয়ার জন্য মুখিয়ে বসে। পাড়ে রেশমি কাজ ও ছোট ছোট তামার রঙের বিটস দিয়ে সূক্ষ্ম নকশা। চলার সময় হালকা ঝনঝন শব্দ হবে এ ব্যাপার শাড়ি দেখে ফিজা সিউরিটি দিতে পারে। তাই এটা সে পরবে না বলেই ঠিক করল। এখন এই শাড়ি আবরাজ দেখলে নিশ্চয়ই তাকে এটা পরতে বাধ্য করবে। ফিজা তাই দ্রুত হাতে সেটা আরেকটা শাড়ির নিচে ফেলে দিল। তবে ফিজার কপাল কি আর এত ভালো? প্রবাদ আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়, ঠিক যেন ফিজার এই মুহূর্তে প্রবাদটার সাথে নিজের পরিস্থিতির মিল খুঁজে পেল। আবরাজ ঠিক ওর সামনে এসে দাঁড়াল। লাল টকটকে শাড়িটার নিচ থেকে সেসবুজ শাড়িটা খুঁজে হাতে নিল। ফিজার দিকে শাড়িটা এগিয়ে দিয়ে বলে উঠল, টেক দিস। এটা নাও। মানে এটা পরে নাও। এটাই কি বলতে চাইছে এই পুরুষ? কিন্তু এটা যে ফর্সা শরীরে বেশ চকচকে দেখাবে, মেলি ভাঁজ প্রতিটি দৃষ্টিগোচর হবে। এর আগে যা শাড়ি পরেছে প্রায়শই শাড়ি সব শরীরের রঙের সঙ্গে মিশে যেত। কিন্তু সবুজ আর ফর্সা শরীরে শাড়ি বেশ চোখে লাগবে। ফিজা তবু শাড়িটা হাতে নিল। আবরাজ ঠোঁট কামড়ে ধরে বলে উঠল, নাও, ক্যান আই হ্যাভ এ কিস? ফিজা প্রথমে বুঝতে পারেনি। সে তখনও শাড়ি নিয়ে ঘরে আছে। তাই আবরাজের দিকে না তাকিয়ে বলে উঠল, ইয়াহ, শিউর। হোয়াই নট? যখন মনে হলো কি নিয়ে কথা হচ্ছে, কি প্রসঙ্গে এমন কথা হলো, তখনই মেয়েটার মুখ ফ্যালফ্যাল হয়ে এলো। আবরাজ বাঁকা হাসল। বউয়ের বোকামি সে বহুদিন পর দেখল। কবে যে দেখেছিল ঠিক মনে নেই। তবে এমন ভুল মাঝে মধ্যে হলে মন্দ হয় না। নিজের অধরে বউয়ের অধর চেপে ধরে গভীর এক অধর চুম্বনে লিপ্ত হল আবরাজ। ফিজার দম আটকে আসে। যখনই আবরাজ নামক পুরুষের এই শুষ্ক ঠোঁটের স্পর্শ তার নাজুক নরম ঠোঁট স্পর্শ করে তখনই তাকে ক্ষত বিক্ষত করতে ভুলে না। আবরাজ সময় নিল। নিজ থেকে ছাড়ার অভ্যাস এই পুরুষের ডিকশনারিতে বোধহয় নেই। না কর্ম ছাড়ল না নিজের বউকে আর নাই নিজের শত্রুদের। দানবীয় হাতের বিচরণ যখন নিজের কোমরে, ফিজার হাতটা তখন আবরাজের চুলের দিকে ঠিক ঘাড়ে খামচে ধরে আছে। আবরাজ যখনই তাকে আদরে স্পর্শ করে সাথে থাকে তার সেই চিরচে না অভ্যাস। বউকে ক্ষত বিক্ষত করতে পুরুষটার ভালো লাগে। এবারও ব্যতিক্রম হল না। শেষ মুহূর্তে এসে শব্দ করে চুমু খেয়ে তবেই ছাড়ল। ছাড়ার সাথে সাথেই বউকে জড়িয়ে ধরে বলে, স্নো ভয়সে ফিসফিস করে বলল, এখন একটু কাঁদো, রাতে প্রচুর কাঁদাবো। গড প্রমিস, মিসেস আবরাজ খান। একই বাড়িতে থেকেও মেহরিন বোনের সাথে দেখা করতে পারছে না। কিছুটা ইচ্ছে করে, আবার কিছুটা পরিস্থিতির উপর নির্ভর করে। প্রথমত, সে জানে বোনের সাথে দেখা করলে সে এসব বলা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। দ্বিতীয়ত, বোনের জীবনে কি দুঃখ কম আছে? দীর্ঘ 4 বছর স্বামী তাকে ফেলে দূরে ছিল। এরপর যখন এলো তখন একটু সুখের আশা কি দেখা দিয়েছিল, সেটাও এখন অমাবস্যার চাঁদ। বিয়ের 5.5 বছরে এসে মাতৃত্ব স্বাদ পেতেই যাচ্ছিল, সেটাও মরীচিকা মাত্র হয়ে ধরা দিল, যার কোনো ভিত্তি নেই। মেহরিন এত কিছু ভেবেছে কখনো? বোনের একতরফ কষ্ট সে বা কেউ উপলব্ধি করেনি। এখন সে কি একটু অনুমান করতে পারছে বোন তার ঠিক কতটা কষ্ট ছিল? সেও নিশ্চয়ই এই কষ্ট কখনোই বুঝতে পারত না, যদি না তার ও এমন পরিস্থিতির সম্মুখীন হতে হতো। গভীর চিন্তাভাবনা কিংবা নেগেটিভ পজিটিভ দিক কোনোটাই মেহরিন করে না। সর্বক্ষণ চুপচাপ আর নিজের মতো থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করে। অথচ তার জীবনে জড়িয়ে যাওয়া বিশেষ মানুষটা তাকে কত কিছু চিনতে সাহায্য করেছে। এটাও দুঃস্বপ্ন। মেহরিন ফ্লোরে বসে আছে। এলোমেলো পোশাকাশাক, বিধ্বস্ত, বিবরণ, মলিন হয়ে থাকা চেহারা। চোখ ফুলে আছে। নাদুস মুখ। নিশ্চয়ই বাজে লাগে। একদম নয়। আব্রাহামের নিকট চমৎকার লাগে এই রমণীর এমন বিধ্বস্ত রূপকেও।
সে আয়শো করে বসে আছে বিশাল আকারের মাস্টার বেডরুমটার থিম মাঝের বেগুনি কার্পেটের উপর ফেলে রাখা ধূসর রঙের সোফায়। পুরুষ তার চলাফেরায় রাজকীয় একটা ভাব সবসময় থাকে। যেমনটা আগে মেহরিন শুধু এবং শুধুই আবরাজ খানের অধীন ভাবলেও এই একই রকম ভাবসাব যে আব্রাহাম খানের মধ্যে ও বিদ্যমান থাকতে পারে সেটার ধারণা তার ছিল না। আবরাজ খানকে নিয়ে সে মা এবং বোনের কাছেই বেশি জেনেছে। তবে স্বচক্ষে দেখার সৌভাগ্য হয়েছে আব্রাহাম খানকে। ডান পা বা পায়ের ওপর তুলে বসে আব্রাহাম। পুরুষ তার হাতে তখন সিগারেট। সবকিছু ঠিক ছিল। এর মধ্যে এই সিগারেটের বর্ণনা করতে মেহরিনের একদমই ভালো লাগল না। সে নিজের দৃষ্টিতে বিরক্তি প্রকাশ করে চক্ষুদয় ঘুরিয়ে নিল। তবে সামনে বসা পুরুষের একদম ভালো লাগল না সেটা। আত্মসম্মান প্রখর কিনা এই পুরুষের। তার বউ তার দিকে তাকাবে, ড্যাবাড্যাব করে তাকাবে, সারাদিন তাকিয়ে থাকবে। অবভিয়াসলি সেই তাকানোতে মুগ্ধতা নিয়ে তাকাবে। তাকে দেখবে, মন দিয়ে দেখবে। চোখে থাকবে স্নিগ্ধতা। সেই দৃষ্টিতে বিরক্ত কেন আসবে? ছোট্ট একটা গোল পাত্র, আচ্ছাদা, ধূসর ছাইয়ে ভরা, চারপাশে কয়েকটা দাগ। সময়ের ছোঁয়ায় কালচে হয়ে গেছে। পাত্রের কিনারায় আধপোড়া একটা সিগারেট পড়ে আছে। সেখানেই আব্রাহাম আবরাও আধখাওয়া সিগারেটে গুজে রাখল। ছাইয়ের স্তূপে জড়িয়ে আছে বহুদিনের নীরবতা। অনেকদিন হয় পুরো একটা সিগারেট খাওয়া হচ্ছে না। ভালো লাগছে না কেন জানি। আব্রাহাম গম্ভীর হয়ে বসে থেকেই তর্জনী আঙুলটা বাঁকিয়ে ইশারা করে মেহরিনকে ডাকল। কাম হেয়ার। মেহরিন চাইল। দৃষ্টিতে কোনো জোরতা নেই, যার অর্থ সে আসবে না। আব্রাহাম ঠোঁট কামড়ে ধরল। কি অদ্ভুত, সে মেয়েটার দৃষ্টি পড়তে পারে অথচ মেয়েটার মন পড়তে জানে না। মেহরিন আসে না। আব্রাহাম উঠে দাঁড়াল। মেহরিনের সামনে এসে ঝুঁকে আচমকাই কোলে তুলে নিল ওকে। মেহরিন চমকে গেল, তবে গলা জড়িয়ে ধরল আব্রাহামের। আব্রাহাম ওকে কোলে নিয়ে সোফায় বসল আবার। এরপর রয়ে শয়ে পুরুষটা বলে উঠল, চলো আমার একটা গেম খেলি। যদি এভাবে বসে থেকে তোমার বিরক্তি চলে আসে তাহলে আমি তোমার সামনে বসে থাকব, আর যদি বিরক্তি না আসলো তুমি আমার সামনে বসে থাকবে। ডিল ইজ ডান ফুলিশ গার্ল। মেহরিন চমকাবে না কি থমকে যাবে? সে সেই হিসাব কষতে গিয়ে যখন চিন্তায় বিভোর আব্রাহাম তখন নিজের কাজে ব্যস্ত। মেয়েটার বিরক্ত নয়, লজ্জা ঘিরে ধরল মুহূর্তে। গলায় রাখা হাতটা আস্তে আস্তে শীতল হয়ে এলো। আম্মু, মেহরিন কোথায়? দেখেছ নাকি তুমি ওকে? আম্মু। মেইড, মেইড। আব্রাহাম পাগলের মতো অস্থির হয়ে রান্নাঘরের দিকে তাকিয়ে ডাকতে লাগল। ইলা বেগম দ্রুত পায়ে নিজের রুম থেকে বেরিয়ে এলো। এত ভোরে কি হয়েছে ভেবে তিনি এবং মিলন খান রুম থেকে বেরিয়ে এলো। আব্রাহামের গায়ে একটা শার্ট, যার অর্ধেক ইন করা তখনও। চুল এলোমেলো আর সদ্য ঘুম থেকে উঠে এসছে। খুব বিধ্বস্ত দেখাচ্ছে আব্রাহামকে। ইলা বেগম অস্থির চিন্তিত স্বরে বলে উঠল, কি হয়েছে আব্বা? মেহরিন এত সকালে নিচে আসবে কেন? রাতে রুমে ছিল না। মিলন খান গম্ভীর হয়ে একপাশে দাঁড়িয়ে। ছেলের মতিগতি বুঝে না। কিছুদিন ধরে অফিসে ঠিকঠাক কাজ করছে না। তার উপর মেয়েটার মতামত না নিয়েই তো বিয়ে করেছিল। যদিও ভালোই চলছিল সবকিছু। তাহলে হঠাৎ করে কি হয়ে গেল? আব্রাহাম দৌড়ে বাইরে গেল। গেইটে সিকিউরিটি নেই আজ। দারোয়ান নামাজ থেকে ফিরেছেন মাত্র। সবাই আব্রাহামের পেছনে এসছে। আব্রাহাম দারোয়ানকে দেখেই জিজ্ঞেস করল, আঙ্কেল, গেইট খোলা ছিল নাকি? হ্যাঁ বাবা, মাফ করবেন। নামাজে যাওয়ার সময় আটকে গিয়েছিলাম। কিন্তু এখন তো খুলে দিয়েছে কেউ। বিনয়ী আচরণ, আব্রাহামের তবুও রাগ হল। সে কিছু বলতে গিয়েও পিছিয়ে এলো। সবাইকে এড়িয়ে দৌড়ে রুমে এলো। পুরো রুম জুড়ে সব ঠিকঠাক, শুধু তার কিনে দেওয়া একটা ব্যাগ নেই। আব্রাহাম আলমারি খুলে দেখল, সব ঠিকঠাক, শুধু মেহরিনের একাডেমিক কাগজপত্রের ফাইলটা নেই। আব্রাহাম তন্নতন্ন করে সবকিছু খুঁজে দেখল, কিন্তু সব ঠিকঠাক। টাকাপয়সা, গহনাগাটি সব যে যার জায়গায় আছে। শুধু যার জিনিসপত্র সেই মানুষটির এই রুমে কোনো অস্তিত্ব নেই। আব্রাহাম থমকে গেল। বাইরে দাঁড়িয়ে ছিল মিলন খান, ইলা বেগম, আবরাজ, ফিজা। তারা সবাই ভেতরে প্রবেশ করল। আবরাজ বলল, আমি সাব্বিরকে কল করে দিয়েছি। ইনফরমেশন পাওয়া যাবে আর্লি।
ফিজা চিন্তিত মুখে একপাশে দাঁড়িয়ে। বোন তার চুপচাপ স্বভাবের। কথা কম বলে, ভীতু প্রকৃতির মেয়ে। মা বোনকে না বলে আগে সে কোথাও যেত না, আর সেখানে আজ এত ভোরে মেয়েটা নিজের স্বামীর ঘর থেকে না বলে কোথাও চলে গেল। ব্যাপারটা তাকে ভাবাচ্ছে। ঠিক তখনই আব্রাহাম নিচে হাঁটু ভেঙে বসে পড়ল। দুই হাতে মুখ চেপে ধরে বলে উঠল, ও চলে গেছে ভাইয়া, আর আসবে না। ঠকিয়েছি আমি ওকে, কিন্তু ভালোবাসি আমি। প্লিজ ওকে এনে দাও। প্লিজ, আর ওকে জোর করব না কোনো কিছু নিয়ে। প্লিজ, আমার শুধু ওকে চাই। বলতে বলতে বিলাপ করতে লাগলো আব্রাহাম। আব্রাজের হাত একটু জড়িয়ে ধরে কাঁদছে সে। সবাই নির্বিকার। নারীর অভিমান ভয়ঙ্কর হয়। যতক্ষণ তাকে সেই অভিমান থেকে দূরে রাখতে পারবে ঠিক ততক্ষণ। তার উপর শান্ত সহজ সরল মানুষগুলো হয় একরোখা। তারা হুটহাট কোনো ডিসিশন নিবে না, সহজে রাখবে না, কাঁদবে না, অভিমান করবে না। যখনই এগুলো করবে তখন বুঝে নিতে হবে সে অল্পতে কিছু করেনি। তার ওপর গভীর প্রভাব পড়েছে বিধায় সে এমন করেছে। সময় কত দ্রুতই না চলে। আমরা এটার জন্য অপেক্ষা তো করি, তবে এটা আমাদের জন্য অপেক্ষা করে না। তেমনই অপেক্ষা করে বসে নেই এটা। এটার কাঁটা চলছে টিকটিক করতে করতে ন্যানো সেকেন্ড থেকে সেকেন্ড, সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ঘন্টা, ঘন্টা থেকে দিন, দিন থেকে সপ্তাহ, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর, চলতেই থাকে এভাবে। এর মধ্যে কত কি হয়, কত কি বদলায়। শুধু বদলায় না সময়, মানুষ বদলায়, মানুষের সময় বদলায়। শুধু স্মৃতি বদলায় না, প্রিয় মানুষের স্মৃতি যা কখনোই বদলানোর নয়। তবুও আমাদের জীবন যুদ্ধে এগিয়ে চলতে হয়। দৈনন্দিন জীবন আসছে যাচ্ছে আবার আসছে। আব্রাহাম। আচমকাই নিজের নাম শুনে একটু চমকে উঠল আব্রাহাম। হাত থেকে ছিটকে কলমটা ডেস্কের উপর পড়ল। আব্রাজের কোলে একটা বাচ্চা ছেলে। বয়স কত হবে? এই তো বছর হবে না। গোল গোল বড় বড় আঁখি পল্লব দিয়ে সে ড্যাবাড্যাব করে দেখছে আব্রাহাম নামক পুরুষকে। আব্রাহামের মুখে মৃদু হাসি ফুটে উঠল। হাত বাড়িয়ে দিতে সে ঝাঁপিয়ে কোলে পড়ল। আব্রাহাম আদর করল। এরপর বলল, আমার কাছে থাক এখন। তুমি যাও ভাইয়া। আব্রাজ ওর হাতে একটা ঔষধের শিশি দিয়ে বলল, তাড়াতাড়ি খেয়ে নে। আর শোন, আজ ডক্টর আঙ্কেলের সাথে দেখা কর। আব্রাহাম শিশিটা হাত নিয়ে পকেট রাখল। মাথা নাড়িয়ে বলল, খেয়ে নেব আমি, দেখাও করব। তুমি যাও। আব্রাজ দীর্ঘশ্বাস ফেলল গোপনে। এরপর বেরিয়ে গেল। ফিজা কাচের দেয়ালের ওপাশ থেকে দাঁড়িয়ে দেখল সবটা। সুদর্শন পুরুষ আব্রাহাম, মুখে চাপদারি, সর্বদা পরিপাটি। তবুও যেন আগের মতো উজ্জ্বল নেই মানুষটা। কেমন মলিন মানুষটার চেহারা। আজ 2.5 বছর হয় মেহরিন নেই। এই 2.5 বছরে আব্রাহাম এমন দিন নেই নিজের এই পরিস্থিতির কথা ভেবে ভেবে ডিপ্রেশড হয়ে হসপিটাল ভর্তি হয়নি। মানসিক যন্ত্রণা ঠিক কতটা হয়ে থাকে এটা সবাই কমবেশি অনুভব করতে পারে। হয়তো এটা মরণব্যাধি নয়, তবে ভেতর থেকে একটা মানুষের আত্মা ঠিকই মারা যায়। ফিজার চোখের কোলে জমে থাকা জল মুছে নেয় সে সাবধানে। এখানে তার ও কিছু করার নেই। হয়তো নিয়তিতে এমন লেখা ছিল। যখন ওর নিজের ও একটা সময় মনে হতো আব্রাজকে ছাড়াই হয়তো এই দোটানা জীবনের সমস্যা সমাধান হবে, তখনই সে সবকিছু খুঁটিয়ে দেখতে লাগল। যা তার সামনে আব্রাজ নামক পুরুষটার খবরদারিতে প্রেজেন্ট করা হতো সে তার থেকে ও বেশি নিজে খুঁটিয়ে দেখত। আব্রাজের খারাপ হওয়ার কারণ থেকে শুরু করে ত্রিনাকে মারার রিজন পর্যন্ত সে জেনেছে। তবেই না ভেঙে যাওয়া মন আবারও জুড়েছে এই পুরুষের প্রতি। কিন্তু মেহরিন, মেয়েটা যে বড্ড বোকা। ও যে আব্রাহামের স্বার্থপরতা ছাপিয়ে ভালোবাসাটা দেখতে পায়নি, একটু খুঁটিয়ে দেখার চেষ্টা করেনি। এতে কি হলো? সবটাই ধূলিসাৎ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আব্রাহাম ছেলে বাবুটাকে নিজের সর্বোচ্চটা দিয়ে আদর করে যাচ্ছে, কেননা এই বাচ্চাটার চেহারা ঠিক মেহরিনের মতো। নাদুস নুদুস মুখখানা আব্রাহামকে বারবার নিজের প্রিয়তমা অর্ধাঙ্গিনীর স্মরণ করিয়ে দেয়। সে উপলব্ধি করে তার মেহরিন তার সাথেই আছে। আদৌ আছে তো সে কোথাও, কিন্তু কোথায়? বেঁচে আছে কে জানে।
আব্রাহাম বাচ্চাটাকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলে, যদিও তুমি এই দুনিয়ায় আমার না হও, পরকালে তুমি আমার হবেই। আমি যেতে পারবো তো ভাইয়া? প্লিজ ভাবি, তোমরা বাড়ি যাও। আবরাজ ফিজা কেউ কথা শুনে না। ফিজা ফারাজকে নিয়ে আবরাজ পেছনের সিটে বসে গেল। আব্রাহাম শেষমেশ না পেরে গাড়ি স্টার্ট করল। হসপিটালের সামনে গাড়ি রেখে ওরা ডক্টর চেম্বারের গেল। ডক্টর চেম্বারের আছেন, রোগী দেখছেন। দেখা শেষ হলে তারা যাবে। একটু অপেক্ষা করতে হবে। বৃষ্টি চারদিকে। এর মধ্যে আবরাজের ফোনটা বাজতে লাগল। আবরাজ ফোন রিসিভ করে কানে তুলে কিছু সময় চুপ থেকে বলে উঠল, ইডিয়েট, ননসেন্স। আমরা হসপিটাল আছি, তুমি আগে জানাওনি কেন আমাকে? জাস্ট শাট আপ। ধমকে ধমকে আবরাজ কল কেটে দিল। এরপর আব্রাহামকে উদ্দেশ্য করে বলল, ফোন কই তোর? আব্রাহাম প্রথম দিকে ভাইয়ের কথায় কি উত্তর দিবে বুঝতে পারে না। বলল, ফারাজকে দিয়েছিলাম, হয়তো কেবিনে। গাধা। এরপর একজন নার্সকে ডাকল। ফিজা কিছু বুঝতে পারছে না। আবরাজ নার্সকে একটা কেবিন নম্বর জিজ্ঞেস করে সবাইকে নিয়ে সেদিকে গেল। একটা কেবিনের সামনে দাঁড়িয়ে আছে মোহিতা বেগম সাব্বির। আর একটা ডক্টরের সাথে কথা বলছে একটা মেয়ে। পেছনে থেকে দেখে আব্রাহামের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। বুকের বাপাশে তীব্র ব্যথায়, মাথায় অসহ্য যন্ত্রণায় আব্রাহাম দুই হাতে মাথা চেপে ধরে নিচে বসে পড়ল। ফিজা আবরাজ দুজনেই হতভম্ব। সাব্বির দৌড়ে আসে। ডক্টর ডাকতে থাকে আবরাজ। স্ট্রেচার নিয়ে আসে ওয়ার্ড বয়। এরপর কেবিনে নেওয়া হয়। কেবিনে নেওয়ার আগে আব্রাহাম ঝাপসা খুব পরিচিত প্রিয় কাঙ্ক্ষিত সেই রমণীকে দেখতে পেল। নিজের ভ্রম নাকি বাস্তব ঠিকঠাক ঠাহর করতে পারল না। একটা 2 বছরের বাচ্চা। মুখে অক্সিজেন মাস্ক। বেডে চোখ বন্ধ করে শুয়ে আছে সে। তাকে ঘিরে দাঁড়িয়ে সবাই। মিলন খান, লীলা বেগম, মোহিতা বেগম, ফিজা আবরাজ, সাথে মেহরিন। সে এক দৃষ্টিতে তাকিয়ে বেডে শুয়ে থাকা বাচ্চাটার দিকে। ফিজার রাগ হচ্ছে বোনের ওপর। তবে শ্বশুর শাশুড়ি আছে বিধায় সে চুপ করে দাঁড়িয়ে আছে। আব্রাহামকে নিয়ে এর মধ্যে সাব্বির কেবিনে এলো। ইনজেকশন দিয়ে তবেই আব্রাহামকে সুস্থ করা হয়েছে। মেহরিন এবার বলল, ওর নাম আরহা খান। আমি যেদিন খান বাড়ি থেকে বেরিয়ে আমার ফ্রেন্ড নিতুর কাছে বগুড়া চলে যাই সেদিনই চেক আপ করে জানতে পারি ওর কথা। সেদিন ফিরে আসার জন্য মনটা বড্ড ছটফট করছিল। তাহলে কেন আসুনি? জানো কত খুঁজেছি তোমায়। মোহিতা বেগম ধমক দিয়ে বলল। মেহরিন আজ কাঁদছে না, কোথাও বলছে একদম স্পষ্ট। আব্রাহাম একপাশে মূর্তির ন্যায় দাঁড়িয়ে। মেহরিন একবার চাইল সেদিকে, পরপরই আবার বলে উঠল, যেখানে ভালোবাসা নেই সেখানে দায়িত্ব চাপিয়ে দেওয়া যায় আম্মু। যদি এমন হতো তাহলে তুমি কেন আমাদের ছেড়ে চলে যাওনি? শুধু দায়িত্বের জন্য নাকি ভালোবাসা ছিল বলে? ভালোবেসে ভালোবাসায় থেকে গিয়েছ। আমি কেন থাকতাম? শুধু অন্যের স্বার্থ পূরণে। জানো আম্মু, আমি না অনেক বোকা। তোমাদের ভালোবাসায় আমি বোকাই রয়ে গেলাম। পরিবেশটা কেমন স্তব্ধ হয়ে গেল। মেহরিন কোনো দিন এমন করে কথা বলেনি। মেয়েটা সবসময় তো চুপচাপ আর স্বল্পভাষী। অথচ আজ এক একটা কথা যেন সবার হৃদয়ে এফোর ওফোর করে দাগ কেটে গেল। অতপর পরিস্থিতি বদলাতে থাকে। সুখ দুঃখ সব মিলিয়ে জন্মের পর এই প্রথম আরহা নিজের পরিবার কাছে পেল। অতিরিক্ত জ্বর থেকে এই রাজধানীতে নিয়ে এসেছিল মেহরিন ওকে। চলে যাওয়ার এত বছরে সে একটি বারও সে এই শহরে আসেনি। কিন্তু মেয়ের জন্য এবার আসতে হয়েছে। সে জানত এই শহরে এলে ঠিকই আব্রাহাম নামক পুরুষটা তাকে খুঁজে নিবে। আর হলো ও তাই। কিন্তু ফিরে এসে এমন কিছু দেখবে সে কল্পনা ও হয়তো করেনি। তাকে মানুষটা নিজের স্বার্থের জন্য বিয়ে করেছিল। যদি তাই হয় তবে আজ কেন মানুষটার এমন দশা? তবে কি আব্রাহাম নামক পুরুষ নিজের অনুভূতি বুঝতে ভুল করেছে? কে জানে। আরহার জ্বর এখন ভালো হয়েছে কিছুটা। সে ফারাজের সাথে বেশ বন্ধু পাতিয়েছ। সারাক্ষণ সেখানেই থাকে। এই যে রাত বিরেতে সেখানে ঘুমোতে চলে গিয়েছে। মেহরিন বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। আব্রাহাম নেই, ওয়াশরুমে আছে। বেরিয়ে এসে আব্রাহাম লাইট অফ করে বিছানায় এলো।
মেহরিনের সাথে তার টুকটাক কথা হয়েছে এই কয়দিনে, তবে জোরটা যেন কাটছে না, কিংবা সে এখনো ঘরে আছে। শোয়ার বেশ অনেকক্ষণ পর আব্রাহাম বলে উঠল, এই মেহুরানি, একটু জড়িয়ে ধরব নাকি? কণ্ঠটা তখন ও কাঁপছে। মেহরিন অন্ধকারে কোনো জবাব দিল না। আব্রাহাম ভাবল ঘুমিয়ে পড়েছে, কিন্তু অনেকক্ষণ পর মেহরিন বলে উঠল, এখন অপেক্ষা করছেন কেন? আগে তো এভাবে অনুমতি নিতেন না। কথার অর্থ বুঝতে সময় লাগল না আব্রাহামের। সে আচমকাই মেহরিনকে খুব শক্ত করে আলিঙ্গন করল। এর আগে এত দৃঢ় গভীর আলিঙ্গন আব্রাহাম করেছে কিনা মেহরিনের মনে নেই। সে মনে করতে চাইল না। আব্রাহাম এর মধ্যে বলে উঠল, এভাবে বলো না, আমি তোমাকে আগেও ভালোবাসতাম, শুধু বুঝতে পারিনি। তুমি যাওয়ার পরই সেটা প্রতি সেকেন্ড সেকেন্ড উপলব্ধি করেছি আমি। মেহরিন চুপ। আব্রাহাম জড়িয়ে ধরে আছে তখন ও। তবে সময় গড়াতে নিজের হাত দুটো আব্রাহামের পিঠ আঁকড়ে ধরল। আব্রাহাম একটু কেঁপে উঠল। কি? হ্যাঁ, নিজের প্রেয়সীকে পাওয়ার আনন্দে সে কাঁদছে। মেহরিনের ঠিক সেই মুহূর্তে মনে হলো সে সত্যি ভাগ্যবতী। আব্রাহাম সেদিন মিথ্যা কথা বলেনি। একজন পুরুষের চোখে জল, তা ও নিজের স্ত্রীকে হারানোর ভয়। চমৎকার সেই অনুভূতি। অ্যাবসলিউটলি, শি ইজ এ রিয়েলি লাকি গার্ল। ফারাজ আরহা দুজনেই ঘুমিয়েছে। ওদের একপাশে ফিজা ঘুমিয়ে, আবরাজ বসে বসে দেখছে ওদের। দৃষ্টিতে তার প্রশান্তি। এই মেয়েটাকে সে কত অবহেলায় না করে ফেলে গিয়েছিল। সে কখনোই কল্পনা করেনি তার জীবনের সবচেয়ে অবহেলিত মানুষটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠব। এটা যেমন অকল্পনীয় তেমন চমৎকার। জীবনের সবরকম পরিস্থিতি আসা প্রয়োজন। দুঃখ না এলে যেমন সুখের মূল্য বোঝা মুশকিল, ঠিক তেমনি মেনে না নিলে অশান্তি, আর মেনে নিলেই শান্তি। ফিজা না চাইলে হয়তো কখনো তাদের পথ চলা এত দীর্ঘ হতো না। সে মনে প্রাণে চাইল এই পথ চলা আমৃত্যু হোক। বেড এবং রুম তার দুইটাই বেশ বড়। সে ও এক পাশে শুয়ে পড়ল বউয়ের পাশে। বউকে জড়িয়ে ধরে স্নো ভয়সে বলল, আবরাজ খানের সুগন্ধি ফুল, এভাবেই সুগন্ধি দিয়ে আবরাজ খানের লাইফ সুগন্ধিতে ভরিয়ে দেওয়ার জন্য স্পেশালি থ্যাঙ্কস, মিসেস আবরাজ। ফিজা পিটপিট করে চাইল। ফারাজ ভূপৃষ্ঠ হওয়ার পর থেকেই সে অসুস্থ। এখনও সেই অসুস্থতা দূর হয়নি। তাই ক্লান্তিতে চোখ বন্ধ, তবে মুখে রাজ্যের খুশির ছোঁয়া। অতপর পূর্ণতায় বুক ভরে সে নিঃশ্বাস টেনে নিল। সেই সঙ্গে নাসারন্ধ্র পৌঁছালো পুরুষালী মিষ্টি এক গন্ধ। যেই সুগন্ধি পেয়ে সে চোখ বন্ধ রেখেও বলে দিতে পারে নিজের শখের এই পুরুষের উপস্থিতি।